চলো আমরা তাহলে স্টার্ট করি। যারা জয়েন হওয়ার অলরেডি জয়েন হয়ে গিয়েছে, আজকে আমরা কারকটা এমন ভাবে শিখবো, যারা মনে করো আগে পরে কারক নিয়ে অনেক কনফিউজড ছিল বা মানে কারক কঠিন মনে হতো তোমাদের কাছে, তাদের কাছে দেখবা আজকে ক্লাসের পরে কঠিন মনে হবে না। মাথা থেকে আগে যা মানে ভুল ভ্রান্তি ধারণা ছিল সেগুলো ঝেড়ে ফেলো, একদম ফুল একটা ফ্রেশ ব্রেইন নিয়ে ক্লাসটা করো, দেখবা কারক সম্পর্কে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে আজকে। ঠিক আছে, এতগুলো গ্যাপ হয়ে গিয়েছে, এখন গ্যাপ কভার করে ফেলতে হবে। তোমরা জানো তোমাদের কাছে আর সেকেন্ড টাইমার হিসেবে অনলি একটা মাস সময় আছে তোমাদের কাছে, যে একটা মাস তোমরা এক্সট্রা সময় পাবে। তারপরে জানো তোমাদের সাথে আর মানে ফার্স্ট টাইমারদের মধ্যে কিন্তু আর তফাৎ থাকবে না। সো এই একটা মাসটাকে ইউটিলাইজ করো। ওকে, তো চলো আমরা ক্লাস স্টার্ট করি, আর লেট করবো না, অলরেডি 5 মিনিট চলে গিয়েছে। দেখো, কারক সম্পর্কে পড়ার আগে আমাদেরকে তো আহ কারক সম্পর্কে জানতে হবে যে কারক জিনিসটা কি, কারক আসলে কি, এটা কি জানার চেষ্টা করেছো কখনো? আর শোনো, আমি যখন ক্লাস নিব বা পড়াবো তখন তোমরা কোশ্চেন করবা, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি যদি পড়ানোর ভিতরে হুট করে তোমাদের কমেন্ট চেক করতে চাই, তাহলে আমি পড়ানো থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাই, কোথা থেকে কিভাবে বুঝাচ্ছিলাম ওই জিনিসটা একটু হইলেও মানে ব্যালেন্স হারিয়ে যায়। সো আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে সেটা প্রতিটা টপিক পড়ানোর শেষে আমি যখন বলবো যে তোমাদের প্রশ্ন থাকলে বলো, তখন তোমরা আমার কাছে জিজ্ঞেস করবে, আমি তখন তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। ওকে ফাইন, চলো আমরা স্টার্ট করি। দেখো, কারক সম্পর্কে পড়তে গেলে প্রথমে তো কারক কি এটা জানতে হবে। তাহলে একটা জিনিস যখন আমরা পড়বো, ওই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ওইটা দ্বারা আসলে কি বুঝিয়েছে, এইটা যদি না জেনেই পড়া শুরু করে দিই, তাহলে কি হলো? হলো না তো। তো প্রথমে আমরা কারক সম্পর্কে জানবো। দেখো, কারক সম্পর্কে একটা ফ্রেশ সুন্দর আইডিয়া আগে আমরা একটু নিয়ে নিই। দেখো কি বলেছে এখানে। দেখো, কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কারক শব্দের অর্থ কি, যা ক্রিয়া সম্পাদন করে। এটা মোটামুটি আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি, যেটা ক্রিয়া সম্পাদন করে। বলো তো কে ক্রিয়া সম্পাদন করে? ক্রিয়া সম্পাদন করে নিশ্চয় একটা একটা বাক্যের কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাই না? এবং তোমরা কি জানো কর্তা বা সাবজেক্ট হতে পারে কে কে? তোমরা তো ইংলিশে জানো সাবজেক্ট হতে পারে দুই রকমের পার্টস অফ স্পিচ, একটা হচ্ছে নাউন আর একটা প্রোনাউন। সেম ভাবে বাংলার ক্ষেত্রে দুইজন কর্তা হতে পারে, একজন হচ্ছে নাউন যার বাংলা বিশেষ্য, একজন প্রোনাউন, প্রোনাউন যার বাংলা হচ্ছে সর্বনাম। তাহলে এই যে সর্বনাম, সরি বিশেষ্য ও সর্বনাম যে ক্রিয়া সম্পাদন করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কারক। ওকে ফাইন, চলো এখন আমরা একটু দেখি। এরপরে বলছে ব্যুৎপত্তিগত অর্থ। মনে রাখবা, কারক শব্দটাকে যদি তোমরা বিশ্লেষণ করো, তাহলে তুমি এমন একটা জিনিস পাবা, ক্রি প্লাস নক, এমন একটা জিনিস তুমি পাবা। ঠিক আছে, ক্রি প্লাস নক। এই ক্রি প্লাস নকের অর্থ হচ্ছে যে করে। ক্রি প্লাস নকের অর্থ কি? যে করে, মানে যে ক্রিয়া সম্পাদন করে, যে কাজ করে বেসিক্যালি। ওকে, তাহলে দেখো এখানে এটা কিন্তু পরীক্ষায় এসেছে যে ক্রি প্লাস নক, যার অর্থ হচ্ছে যে করে। ওকে, এরপরে দেখো, এরপরে সংজ্ঞাটা আমরা একটু দেখি। আমরা তো এতক্ষণ ভেঙে ভেঙে শিখলাম, চলো এবার একটু ডেফিনেশনটা আমরা একটু দেখি, এক বাক্যে কিভাবে কারককে আমরা ডিফাইন করতে পারি। দেখো বলছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে, আমি একটু ইংলিশের সাথে রিলেট করে দিই, তাহলে তোমাদের বুঝতে মানে সুবিধা হবে, অসুবিধা আর হবে না। দেখো, প্রথম বলছে ক্রিয়াপদের সাথে। ক্রিয়াপদটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব, তাই না? তাহলে আমরা দেখি ভার্বের সাথে, ভার্বের সাথে এখানে বলছে নামপদ। এই নামপদটা কি, এটা তোমরা অনেকেই জানো না যে নামপদ কি। এতদিন যাবত খালি মুখস্থই করে এসেছো যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, বাট তোমরা কি জানো অ্যাকচুয়ালি নামপদ কি? এই নামপদ দ্বারা বেসিক্যালি সাবজেক্ট কাকে ইন্ডিকেট করে, সাবজেক্টকে ইন্ডিকেট করে। এই সাবজেক্টে দুইটা পদ থাকে, সাবজেক্টে দুইটা পদ থাকতে পারে। কয়টা পদ? দুইটা পদ। একটা হলো, দেখো একটা হলো বিশেষ্য, একটা হলো বিশেষ্য এবং আরেকটা হলো সর্বনাম, আরেকটা হলো সর্বনাম। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে যদি আরেকটু ভেঙে বলি, দেখো এখানে আমার ক্রিয়াপদ ভার্ব ছিল এবং ভার্বের সাথে এখানে নাউন এবং প্রোনাউনের, ভার্বের সাথে নাউন ও প্রোনাউনের যে সম্পর্কটা, নামপদের যে সম্পর্কটা, ক্রিয়াপদের সাথে বাক্যের নামপদের যে সম্পর্কটা, এটাকে আমরা কারক বলি। ঠিক আছে, এটা একেবারে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এটা একেবারে বেসিক কনসেপ্ট। যারা আগে পড়ে এটা জানতে না যে নামপদ জিনিসটা কি, ক্রিয়াপদ জিনিসটা কি, তারা এখান থেকে ক্লিয়ার হয়ে নাও। এখন চল আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা একটু দেখি। খেয়াল করো প্রথমটা কি বলেছে, আমি উপরে লেখাগুলো একটু ক্লিয়ার করে দিলাম। দেখো খেয়াল করো এখানে কি বলেছে, এখানে বলেছে মেয়েরা ফুল তোলে।
তাহলে এখানে আমি যদি দেখি তিনটা শব্দ আছে, মেয়েরা ফুল তোলে। এই তোলাটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া। এই বাক্যের কি? এই বাক্যের ক্রিয়া। তোলাটা হচ্ছে ক্রিয়া। এখন এই ক্রিয়াটা, এটাকে আমরা নিচে একটু ভার্ব লিখি, তাহলে আমরা যেহেতু ইংরেজি ভালো বুঝি, সো এটা বুঝতে সুবিধা হবে। তাহলে মেয়েরা ফুল তোলে, এটা হচ্ছে ভার্ব এই বাক্যে। এবং কারা ফুল তোলে, এই তোলার কাজটা কে করতেছে বলতো? এই তোলার কাজ করতেছে এই মেয়েরা। তাহলে এই মেয়েরা হচ্ছে এই বাক্যের কর্তা। এই মেয়েরা হলো এই বাক্যের কর্তা। এখন এটাকে যদি আমরা একটু বলি, তাহলে একটু আমি লিখি সাবজেক্ট। ঠিক আছে, আমি লিখলাম সাবজেক্ট। এবং এই মেয়েরা, এই মেয়েদের কর্ম কোনটা জানো? এই কর্ম হচ্ছে ফুল। কর্মটা হলো ফুল। কর্মটা হলো ফুল। এখন দেখো, কর্মটা ফুল, যেটাকে আমরা ইংরেজিতে বলি অবজেক্ট। অবজেক্ট। তোমরা তো জানো ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাট বাংলায় সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন ভার্ব। ওকে, এই দুইটার কিন্তু পার্থক্য তোমাকে জানতে হবে। তাহলে দেখো, আমরা একটু ব্যাখ্যা করে এখান থেকে দেখি। তাহলে দেখো, এই যে ফুল তোলার কাজটা আমাদের, এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে এই তোলার কাজটা কে করতেছে? মেয়েরা। তাহলে এটা কর্তা। এই কর্তাটাই কি আমাদের নামপদ না? তাহলে এই যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কোনটা ছিল? ক্রিয়াপদ ছিল হচ্ছে তোলে। এই তোলের সাথে এই নামপদের যে সম্পর্কটা, এটাই বেসিক্যালি কারক। এটাই বেসিক্যালি কারক। এখন দেখো আরেকটা জিনিস, 2 নাম্বার বাক্যটার দিকে একটু খেয়াল করো। 2 নাম্বার বাক্যটার দিকে একটু আমরা খেয়াল করি। কি বলছে দেখো, বলছে দুধের তৈরি ছানা খেতে বেশ মিষ্টি। দুধের তৈরি ছানা খেতে বেশ মিষ্টি। এখন বলো তো, এই যে মিষ্টি খেতে, খেতে বেশ মিষ্টি, তাই না? এই খেতেটা কি বলতো? এটা আমার কি বলতো? এটা আমার কি? এটা আমার নিশ্চয়ই এখানে ভার্ব। এখন আমাকে বলো তো, যে এই দুধটা কি খেতে মিষ্টি, নাকি এই ছানাটা খেতে মিষ্টি? আমাকে একটু বলো তো, দুধটা খেতে মিষ্টি, না দুধ থেকে যে ছানাটা হয়েছে সেটা খেতে মিষ্টি? তাহলে বলো তো কোনটা? এখানে আমাকে একটু বলো তোমরা, যে দুধের তৈরি ছানা খেতে অনেক মিষ্টি, তাই না? তাহলে এখানে এই দুধটা কি সাবজেক্ট, নাকি ছানাটা সাবজেক্ট? খেতে মিষ্টি কোনটা? দুধ খেতে মিষ্টি, নাকি দুধ থেকে তৈরি হয়েছে যে ছানাটা সেটা খেতে মিষ্টি? আমাকে একটু জানাও তো কমেন্ট করে। দেখো এখানে, এখানে যদি তোমরা বলো দুধটাকে যদি কর্তা ধরো বা এটাকে যদি সাবজেক্ট ধরো, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ এখানে সাবজেক্ট কোনটা? ছানা। এই ছানার সাথে যে খাওয়ার যে সম্পর্কটা, এটাই কিন্তু কারক। তাহলে এখানে কারক কোনটা? এখানে কারক কোনটা বলতো? এখানে কারক হচ্ছে এই যে ছানার সাথে খাওয়ার যে সম্পর্কটা, এই ছানার সাথে এই যে খাওয়া, এই ছানার সাথে যে খাওয়ার যে রিলেশনটা, এটাই কিন্তু এখানে কি বলতো? এটাই কিন্তু এখানে কারক। তাহলে দেখো, আমরা কারক সম্পর্কে একদম বেসিক যে আইডিয়াটা, একেবারে সংক্ষেপে যে আইডিয়াটা, সেটা আমরা এখান থেকে দেখে ফেললাম। ওকে ফাইন, চলো আমরা একটু এর পরে যাই। এখন কারক তো পড়ে ফেললাম, কারকের পরে যে জিনিসটা কারক সলভ করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে বিভক্তি, তাই না? সেটা কি? বিভক্তি। চলো প্রথমে আমরা বিভক্তির ডেফিনেশন এবং প্রকারভেদ, ক্লাসিফিকেশন এবং ডেফিনেশন দুইটা একটু জেনে ফেলি। দেখো কি বলেছে বিভক্তি। বলছে বাক্য স্থিত একটি পদের সঙ্গে অন্য পদের মিলন বা অন্যয় সাধনের জন্য। এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? মিলন বা অন্যয় সাধনের জন্য বা যুক্ত করার জন্য শব্দের যে সকল বর্ণ কিংবা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তাকে আমরা বিভক্তি বলে থাকি। এইটা প্রশ্নে খুব একটা আসতে দেখা যায় না, তারপরেও জাস্ট বোঝার স্বার্থে আমরা এটাকে একটু ডেফিনেশন আকারে দেখে নিলাম। এরপরে দেখো কি বলছে, শূন্য বিভক্তিটা আমরা কি? যেখানে কোনো বিভক্তি দেখা যায় না, যেখানে মনে হবে যেখানে কোনো বিভক্তি নেই, সেখানে মনে করবো শূন্য বিভক্তি বলে একটা জিনিস আছে। ওকে ফাইন, চলো আমরা এর পরে একটু দেখি। এখন দেখো, এখন আমরা প্রকারভেদ, বিভক্তির প্রকারভেদ। আমি একটু সাইডে সরে যাচ্ছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, এটা খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, এটা বোঝানোর কিছু না, এটা একটু নোট ডাউন করে রাখবে। ওকে, এটা তোমার কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখো খেয়াল করো এখানে কি বলছে। এখানে বলছে দেখো, বিভক্তি প্রধানত 2 প্রকার। প্রধানত কয় প্রকার? বিভক্তি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই শব্দ বিভক্তির আরো একটা নাম রয়েছে, যেটাকে আমরা বলি নাম বিভক্তি বা তির্যক বিভক্তি। মোস্ট অফ দ্য কেসেস যদি তোমাকে প্রশ্নটা একটু টাফ করে দিতে চায়, একটু কঠিন করে দিতে চায়, তাহলে তির্যক বিভক্তি কথাটা দিয়ে প্রশ্নটা করতে পারে, যেটা তোমরা অনেকেই বুঝতে পারবে না, ভুল করে ফেলবা। তাহলে শব্দ বিভক্তির
কয়টা নাম লাগবে? শব্দ বিভক্তি দেখো একটা, প্রথম শব্দ বিভক্তি, তারপর 2 নম্বর নাম হচ্ছে নাম বিভক্তি, ওর আরো একটা নাম আছে তির্যক বিভক্তি। এগুলো কিন্তু খাতায় দেখো আমি কিভাবে নোট করতাম জানো? আমি নোট করতাম কিভাবে দেখো, প্রথমে ধরো শব্দ বিভক্তি লিখতাম এইভাবে, ধরো শব্দ বিভক্তি এরকম একটা দাগ দিতাম, দেন দ্বিতীয় দিয়ে নাম লিখতাম হচ্ছে নাম বিভক্তি, ঠিক আছে। 3 নাম্বারটা দিয়ে লিখতাম হচ্ছে তির্যক বিভক্তি, আমি এরকম একটা এ দিয়ে রাখতাম, বন্ধনী দিয়ে রাখতাম। তাহলে আমি একবারে আমার এই তিনটা দেখে বুঝতে পারবো যে এরা তিনজনই সেম, জাস্ট তিনটা ভিন্ন ভিন্ন রূপে সামনে এসেছে। ওকে ফাইন, তোমরা এই জায়গাটা একটু এ করে রাখবা। দেখো প্রথমা মানে হচ্ছে শূন্য বিভক্তি বা যেখানে কোনো বিভক্তি থাকে না, ঠিক আছে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে এরে, ঠিক আছে, কে রে এরে। এই দ্বিতীয় বিভক্তির সাথে একজনের প্যাচ লেগে যাবে, সেটা হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তির সাথে, এবং এই দুইজনের প্যাচটা আমরা একটু পরে ছুটাবো, যে এদের মধ্যে দেখে তো দুইজন সেম, এদের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে, তাই না? সেই পার্থক্যটা আমরা একটু পরে ছুটিয়ে ফেলবো। দেখো এরপরে তৃতীয়টা মনে রাখবা, দ্বারা, দিয়া, কর্তৃ। এই তৃতীয়টা বেসিক্যালি করণ কারকের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। ওকে, এরপরে দেখো পঞ্চমী হচ্ছে হইতে, থেকে, চে। ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হলো এ, ইয়, তে, এতে। এখন এই যে বিভক্তি গুলো বললাম এগুলো একটু মনে রাখবা, অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে চলবে না, তোমাকে একদম ঠোঁটের আগায় থাকতে হবে এই বিভক্তি গুলো, কারণ এইগুলো ছাড়া তুমি কারকটাকে সলভই করতে পারবা না। ওকে ফাইন, চলো এরপরে আমরা একটু দেখি। এটা অবশ্যই আমি আরো একবার সরে দাঁড়াচ্ছি, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা এইভাবেই খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে। বিশেষ করে এক বচনটা মনে রাখবে, বহু বচনটা না রাখলেও চলবে, বাট এক বচনটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। প্রতিদিনের রুটিনটা, আচ্ছা এইগুলা তোমরা একটু ক্লাসের শেষে বলবো আমাকে, ঠিক আছে, ক্লাসের শেষে। ওকে ফাইন, দেখো খেয়াল করো এখন ভাইয়া ট্রিক্স, এই যে দুইটা জিনিস আমি একটু আগে তোমাদের বললাম যে দ্বিতীয় চতুর্থীর মধ্যে ঝামেলা বেঁধে যায়। দ্বিতীয় চতুর্থীয়া দেখতে সেম, দুইজনই সেম, মনে করো যমজ বোন, এরা দেখতে সেম, কিন্তু এদেরকে তুমি আলাদা করবে কিভাবে? পার্থক্যটাও নিশ্চয়ই আসছে, তাই না? পার্থক্য না থাকলেও একজনকে 2 আর একজনকে 4 তো দেয় নাই, নিশ্চয়ই এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো তোমরা যারা জানো না তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই, আর যারা জানো তারা তো আলহামদুলিল্লাহ। এখন দেখো খেয়াল করো, এখন ভাইয়া ট্রিক্সটা দেখো কি বলছে। দ্বিতীয়া, আমি একটু মার্কারটা নিয়ে নিই, খেয়াল করো, মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দিবা, প্রশ্ন পরে করবা, আগে বোঝার চেষ্টা করবা, কমেন্ট বক্স, তারপরে হচ্ছে মানে পুরো ডিসপ্লেটা ফোনে রাখবা, ঠিক আছে, কমেন্ট বক্স টক্সে মানে নজর কম দিবা। ওকে, দেখো তাহলে আমরা এই দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা একটু দেখি। খেয়াল করো, এই যে দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তির মধ্যে পার্থক্য দেখো, এই দুইটা হচ্ছে কে রে এরে, তাই না, কে রে এরা, তাহলে দ্বিতীয় এবং চতুর্থী দুইটার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো? যে কোনটা দ্বিতীয়া কোনটা চতুর্থী, কখন দ্বিতীয়া হয় কখন চতুর্থী হয়। দেখো খেয়াল করো, এখানে বলছে যদি কে রে এরে দ্বারা জন্য বা নিমিত্তে বুঝায়। খেয়াল করো, এখন প্রশ্ন হলো ভাইয়া এই জন্য বা নিমিত্ত কি কি জিনিস, এটা আবার এটা তো আমি জানি না, তখন চতুর্থী বিভক্তি হয়। আমি বুঝলাম যে জন্য বা নিমিত্তের জন্য চতুর্থী হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জন্য বা নিমিত্ত জিনিসটা কি, জন্য বা নিমিত্ত জিনিসটা কি। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, খেয়াল করো, এখানে একটা দেখো বলছে এই কলমটা তোমাকে দিলাম। আচ্ছা আমি একটু ইজিলি একটু রোমান্টিক ওয়েতে তোমাদেরকে বলি, মনে করো তুমি না আমি একটু আজকে কাকে নিয়ে, মার্জুককে নিয়ে একটা এক্সাম্পল দিই। মনে করো মার্জুক গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল নিয়ে গেছে, বুঝছো, নিয়ে বলতেছে যে এই ফুলটা তোমার জন্য। মার্জুক বলতেছে এই ফুলটা তোমার জন্য, এই ফুলটা কি তোমার জন্য। বা খেয়াল করো, আমি বললাম মার্জুক ফুলটা নিয়ে বলতেছে এই ফুলটা তোমাকে দিলাম। কি বললাম? তোমাকে দিলাম। এখন খেয়াল করো, এই ফুলটা তোমাকে দিলাম, এই যে তোমাকে, এখন এই তোমাকের মধ্যে কে আছে? এখন কে থাকলে আমি জানি কে রে এটা হয় দ্বিতীয় হবে অথবা চতুর্থী হবে, এখন কনফিউজড হয়ে গিয়েছি। দেখো খেয়াল করো, এই ফুলটা তোমাকে দিলাম, এই যে তোমাকে কে হয় দ্বিতীয় অথবা চতুর্থী হবে। এখন এই যে তোমাকের ভিতরে ওই ফুলটা তাহলে কি
মার্জুক তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে গিয়েছে না? মার্জুক কি তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে গিয়েছে। সো এই যে জন্য বা নিমিত্ত, নিমিত্ত তোমরা এই জন্য কথাটা মনে রাখবা। কিছু কারোর জন্য নিয়ে গেলে, কিছু কারোর জন্য করলে, কিছু কারোর জন্য মানে নিয়ে গেলে, এই টাইপের যে কথাটা, এই টাইপের যে সেন্টেন্স গুলা, এগুলো যদি থাকে সেক্ষেত্রে তোমার চতুর্থী বিভক্তি হবে। কিন্তু এটা কিন্তু বাক্যে ডিরেক্ট তোমাকে বলে দিবে না, তোমাকে বুঝে নিতে হবে। খেয়াল করো, আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে দেখো বলছে এই কলমটা তোমাকে দিলাম। এই যে তোমাকে দিলাম, এই তোমাকে দিলাম মানে কি, আমি তোমার জন্য নিয়ে এসেছি। তাহলে এর ভিতরে কিন্তু জন্য জিনিসটা আছে, আছে না? তাহলে এই ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হবে, আর বাকি সকল ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি। বাকি সকল ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দেখো পরেরটা দেখো কি বলছে, তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না। এখন এর ভিতরে কি কোনো জন্য আছে? তোমার জন্য হবে না, এই কথাটা তোমার জন্য হবে না, তোমাকে দিয়ে হবে না, দুইটা কি ডিফারেন্ট মিনিং এ না? তাহলে তো এর ভিতরে তো জন্য নাই, সে কারণে এখানে কি হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। ফাইন। এরপরে দেখো কি বলছে, সম্প্রদান কারকে দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে সর্বদা চতুর্থী বিভক্তি হয়। তাহলে সম্প্রদান কারকের ক্ষেত্রে কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি হয়ে থাকে। এরপরে দেখো তৃতীয়া এবং পঞ্চমী, তৃতীয়া এবং পঞ্চমী এই দুইটি বিভক্তি মূলত সাধু ভাষার বিভক্তি। কোন ভাষায় ব্যবহার করা হয়ে থাকে? সাধু ভাষায়। তাহলে আমরা একবার একটু সামারাইজ করে ফেলি আবার পুরো জিনিসটা। দেখো প্রথম ঝামেলা হচ্ছে দ্বিতীয়া এবং চতুর্থীর মধ্যে। চতুর্থী কোন ক্ষেত্রে হয়? চতুর্থী হয় যদি কোনো সেন্টেন্সে ওই চতুর্থী যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে জন্য বা নিমিত্ত বুঝায়, কারোর জন্য বা তোমার জন্য, আমার জন্য, এই টাইপের যদি বুঝায়, সেক্ষেত্রে ওইখানে চতুর্থী বিভক্তি হয়। দ্বিতীয়, এটা প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। সম্প্রদান কারকে দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে চতুর্থী বিভক্তি হয়ে থাকে। তাহলে আমাদের চতুর্থীর পালা কিন্তু শেষ। এরপরে দ্বিতীয় কোন ক্ষেত্রে হয়? বাকি সকল ক্ষেত্রে দ্বিতীয় হয়ে থাকে। ওকে ফাইন। এবং তৃতীয়া এবং পঞ্চমী যে বিভক্তিটা আছে এটা সাধু ভাষার বিভক্তি। কোন ভাষার বিভক্তি? সাধু ভাষার বিভক্তি। এই পর্যন্ত এই যে যতটুকু বললাম, এইটুকুর ভিতর কি কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু জানো। এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো? এইটুকু কি বুঝতে পেরেছো? বলো। এইটুকু কি ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? দেখো তোমরা এর ভিতরে দেখবা অনেক কিছু তোমরা জানো না, নতুন করে জানতেছো, নতুন করে শিখতেছো। হয়তো একটু নতুন করে তোমাদেরকে আমিও চেষ্টা করতেছি যে যে জায়গাগুলো তোমাদের কনফিউশন থাকে, যেগুলো প্রশ্নের মধ্যে আসলে তোমরা মানে ভেবা চেকা খেয়ে যাও, এই জায়গাগুলো আমি একটু পয়েন্ট ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছি। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। দেখো এরপরে হচ্ছে কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সরি সম্প্রদান কারক, আর লাস্টে কি অপাদান এবং অধিকরণ, তাই না? দেখো কয়টা আছে? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এর ভিতরে এই একটা জায়গায় একটু ঝামেলা আছে, এই যে সম্প্রদান কারক নিয়ে একটু ঝামেলা আছে। এই জায়গায় ঝামেলাটা কে পাকাইছে জানো? রবীন্দ্রনাথ পাকাইছে। রবীন্দ্রনাথ বলছে এই সম্প্রদান কারকের প্রয়োজন পড়ে না, সম্প্রদান কারকের প্রয়োজন পড়ে না। এই সম্প্রদান কারককে আমরা চাইলে কর্মকারকের মধ্যে ঢুকাই দিতে পারি, সম্প্রদান কারককে চাইলে আমরা কর্মকারকের মধ্যে ঢুকাই দিতে পারি। এটা কে বলছে? দাদু। এটা বলছে আমাদের দাদু রবীন্দ্রনাথ, বুঝছো? দাদু রবীন্দ্রনাথ কি বলছে? দাদু রবীন্দ্রনাথ বলছে আমরা যদি চাই সম্প্রদান কারককে কর্মকারকের মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে একে আলাদা একটা মানে ক্লাসিফাইড করার প্রয়োজন নাই। ওকে, মনে থাকবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। হয়তো আমি মজা করে বললাম, বাট এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা দেখো তৃতীয়টা কি? দ্বারা দিয়া কর্তৃক, তাই না? তৃতীয় কি? তোমার দ্বারা এই কাজ হইব না, তোমার দ্বারা এই কাজ হইবে না, তোমার দ্বারা এই কাজ হইবে না। এটা কি কারণ? কোন ভাষায়? এটা সাধু ভাষায় না? তুমি সাধু ও চলিত ভাষার পার্থক্যটা আগে বুঝতে হবে তোমাকে। নাইমা, তোমাকে আগে সাধু ও চলিত ভাষা বুঝতে হবে। সাধু কোনটা? সাধু যেটা হচ্ছে একটু গুরুগম্ভীর হয়ে থাকে, যেটা আমরা নাটক বা বিভিন্ন হচ্ছে মানে কি খুব সভ্য সমাজে ইউজ করে থাকি। বাট চলিত ভাষাটা কি বলতো? যেটা অ্যাজ ইউজুয়াল তুমি আমি ব্যবহার করে থাকি। তো এই যে সাধু ভাষার ক্ষেত্রে যে গুরুগম্ভীর ভাষাটা, এই ভাষাটা বেসিক্যালি তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি ব্যবহার করা হয়ে থাকে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। ওকে চলো দেখো
এবার আমরা কারকের ক্লাসিফিকেশন দেখব। তোমাদেরকে ছোটবেলা থেকে কর্তৃকারক বলা হয়েছে যে কি বা সরি কর্তৃকারকে তোমাদেরকে বলা হয়েছে কে বা কারা। কর্তৃকারকে তোমাদেরকে বলা হয়েছে যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, কে বা কারা দিয়ে কাকে প্রশ্ন করবা? ভার্বকে। কাকে প্রশ্ন করবা? ভার্ব বা ক্রিয়াকে। ক্রিয়াকে তোমাদেরকে বাচ্চাকাল থেকে পড়ানো হয়েছে কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসবে, যে অ্যান্সার আসবে ওই অ্যান্সারটা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, ওইটা কি কারক? ওইটা হচ্ছে কর্তৃকারক। ওইটা কি কারক বলছে? কর্তৃকারক। বাট এটা সকল ক্ষেত্রে সঠিক না। এইটা সকল ক্ষেত্রে সঠিক না, মনে রাখবে, এটা সকল ক্ষেত্রে সঠিক না। এতদিন যারা জেনে আসছো যে এইভাবেই বের করা যায়, তারা একটু ভুল জানো। এটা আমি একটু আরো সহজ ভাবে একেবারে একটা সিঙ্গেল টপিক দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো, খেয়াল করো, আমরা একটু প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। বলছে বাক্য স্থিত বা বাক্যের মধ্যে যে বিশেষ্য এবং সর্বনাম দুইটা মিলিয়ে হয়েছিল আমাদের নামপদ, অর্থাৎ নামপদ ক্রিয়া। দেখো, বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, ক্রিয়ার সাথে তার সম্পর্ক, মানে ক্রিয়ার সাথে এই যে নাম পদ দুইটা, এই নাম পদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলতেছি কর্তৃকারক। এই সম্পর্কটাকে আমরা কি বলতেছি? কর্তৃকারক। ওকে ফাইন, এই ডেফিনেশন তো আমরা জানি। এই ডেফিনেশন পরীক্ষায় আসবেও না। পরীক্ষায় আসবে কি? কারক নির্ণয় করতে হবে, তাই না? দেখো, আমি তোমাদেরকে দুইটা জিনিস বলি। দেখো, আমি বললাম ছেলেরা, ছেলেরা, খেয়াল করো, মনোযোগ দাও, ছেলেরা ফুটবল খেলে। ফুটবল খেলে, 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 তাই না? এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো, আমি বললাম জল পড়ে, সরি আমি বললাম যে জল পড়ে, আমি বললাম জল পড়ে। মনোযোগ দাও, মনোযোগ দাও, খেয়াল করো। দেখো, এখানে জলের নিচে দাগ দিলাম, এখানে ছেলেরার নিচে দাগ দিলাম। এখন এবার আমি তোমাকে বললাম যে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার করো। আমি তোমাকে বললাম কে বা কারা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার বাহির করো। ফাইন, তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করে জানো যে ছোট থেকে শিখে আসছো যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সার পেলে সেটা কর্তৃকারক হয়। তুমি সেম স্ট্র্যাটেজি ইউজ করলা। প্রথম ছেলেটার নিচে তুমি প্রশ্ন করলা কারা ফুটবল খেলে। এই খেলাটা তো ভার, তাই না? এটা এই ক্রিয়া। তাহলে কারা ফুটবল খেলে, তুমি বললা ছেলেরা খেলে। ওকে, কারা দিয়ে অ্যান্সার পাচ্ছ, দ্যাট মিনস এটা ডেফিনেটলি এটা কর্তৃকারক। এটা কি কারক? এটা কর্তৃকারক, কোনো ডাউট নাই। বাট দ্বিতীয়টার ক্ষেত্রে জল পড়ে, তুমি বলবা কে পড়ে, কারা পড়ে। জলকে কি কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায়? জলকে কি কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায়? কে পড়ে, কারা পড়ে? এটা তো ব্যক্তিবাচক ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে হয়। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে পাবো? এটা তো হচ্ছে না, তাই না? মিলতেছে না। এই কারণে আমি বললাম যে সব সময় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক কিন্তু পাওয়া যায় না। বাট একটা জিনিস যদি তুমি মাথায় রাখো, ভাইয়ার কথা মতো একটা সিঙ্গেল সেন্টেন্স যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে তোমার কর্তৃকারক নিয়ে আর কখনো ভুল হবে না। সেটা হলো, দেখো, তোমরা তো এতটুকু জানো যে কোনটা ক্রিয়া, যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে, যে কাজ করে। জাস্ট বাংলা কথা বোঝো, এত কিছু বাদ। দেখো, যে কাজ করে, যে কাজ করে, যে কাজ করে, যে কাজ করে, যে কাজ করে সেই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক, সেই হচ্ছে কর্তৃকারক। বোঝা গেছে? একদম একটা ওয়ার্ড খাতায় লিখে রাখো, একটা সেন্টেন্স, কে বা কারা সব বাদ, জাস্ট একটা কথা, যে কাজ করে সেই কর্তৃকারক, যে কাজ করে সেই কর্তৃকারক। খেয়াল করো, এখন তুমি প্রশ্ন করো। দেখো, এই যে জল পড়ে, এই যে পড়া, এই যে জল পড়ে, এই পড়াটা হচ্ছে আমার ক্রিয়া। এটা হলো আমার কি? এটা হলো আমার ক্রিয়া। জল পড়ে ক্রিয়া। তাহলে দেখো, আমি ক্রিয়া পেলাম যে জল পড়ে। এখন এই জল নিশ্চয়ই এই সাবজেক্ট, এই নিশ্চয়ই জল নিজেই পড়তেছে, জল নিজেই পড়তেছে। তাহলে ক্রিয়াটা কি? জল নিজেই করতেছে না, জল কাজ করতেছে, জলই নিচে থেকে পড়তেছে। ছেলেরা খেলে, তাহলে খেলার কাজটা কারা করতেছে? ছেলেরা করতেছে। আমি ভাত খাই, ভাত খাওয়ার কাজটা কি করতেছে? আমি করতেছি। তাহলে যে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট যে, সে হচ্ছে কি? সে হচ্ছে কর্তৃকারক। দ্যাট উইল বি এনাফ। এসব কে বা কারা এই জিনিসগুলো দরকার নাই, এটা দরকার নাই। এটা ট্রাডিশনাল টেকনিকে আমরা আর যাবো না, আমরা একটু মডার্ন ওয়েতে সংক্ষেপে বোঝার চেষ্টা করব। যে কাজ করে সে হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বুঝতে পেরেছি আমরা? আমাকে জানাও।
কর্তৃকারক বুঝতে পেরেছি। তুমি নিজেই এখন একটা করে এক্সাম্পল বানাইতে পারবা এবং সেটা সলভ করে ফেলতে পারবা, দেখবা। ঠিক আছে, এখন কি আমরা বুঝতে পেরেছি? দেখবা এইটা তোমার অ্যান্সার সলভ করতে গেলেও কতটা হেল্প করে। আমরা কি কর্তৃকারক বুঝতে পেরেছি? ওকে ফাইন, ঠিক আছে, পারফেক্ট। চলো তাহলে এখন আমরা একটু কয়েকটা জিনিস দেখব। এইখানে এই জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে ফেলেছি। তারপরে একটা জিনিস আমি একটু বলে রাখি। দেখো প্রথমটা, এটা আমি তোমাদেরকে কোন ক্লাসে পড়িয়েছি বলতো? পদ প্রকরণের ক্লাসে একবার পড়িয়েছি। আমি আরেকবার একটু রিকল করে দিই। প্রথমটা হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা মানে হচ্ছে যদি তুমি নিজের কাজ নিজে করো তাহলে তুমি মুখ্য কর্তা। তুমি কখন মুখ্য কর্তা? তুমি যদি নিজের কাজ নিজে করো তখন তুমি মুখ্য কর্তা। যেমন বলছে ছেলেরা ফুটবল খেলে, তাহলে ছেলেরা নিজেই খেলতেছে, তাহলে ছেলেরা মুখ্য কর্তা। মুষলধারে বৃষ্টি পড়ে, এখন দেখো এইখানে তুমি দেখো এই মুষলধারের নিচে দাগ দেওয়া আছে, বুঝছো? তুমি মুষলধারকে কি প্রশ্ন করবা কে বা কারা? কারা বৃষ্টি পড়ছে, কে বৃষ্টি পড়ছে, এরকম কি বলবা? এরকম ভাবে অ্যান্সার আসবে? বা বৃষ্টি পড়ছে, এখানে দেখো এই মুষলধার, এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। এই পড়ার কাজটা হচ্ছে কে করতেছে? বৃষ্টি করতেছে। দ্যাট মিনস এখানে কর্তা কিন্তু বৃষ্টি। ঠিক আছে, এখানে কর্তা কিন্তু বৃষ্টি। তাহলে দেখো এই বৃষ্টি ডিরেক্ট কাজ করতেছে না পড়ার কাজটা, তাহলে এ মুখ্য কর্তা। তো হচ্ছে কাননে কুসুম কলি সকলি ফুটিল, তাহলে কুসুম কলি সকলি ফুটিল, এই ফুটার কাজটা কুসুম কলি সবাই মিলে করতেছে, ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে, তাহলে মুখ্য কর্তা। একটা সোজা ভাষায় মনে রাখবা, আমি নিজের কাছে যখন নিজে করব তখন আমি মুখ্য কর্তা। আমি নিজের কাজ নিজে যখন করব তখন মুখ্য কর্তা। এখন দেখো আমি একটা জিনিস একটু বলি, একটা গল্প আকারে তোমাদেরকে এই তিনটা আমি বুঝিয়ে দিই। দেখো একটা একটা ছোট্ট গল্প বলবো, গল্প আকারে তিনটা তোমাদের বোঝা হয়ে যাবে, মুখ্য, প্রযোজক এবং প্রযোজকতা। একটা গল্প শোনো। মনে করো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তো আমি একটা মেয়ের সাথে প্রেম করি। ঠিক আছে, এখন প্রেম করার ক্ষেত্রে মনে করো আমি ডিরেক্ট প্রেম করার কাজটা কে করতেছে? আমি নিজে করতেছি। প্রেম করার কাজটা কে করতেছে? আমি নিজে করতেছি। আমি নিজে যখন এই কাজটা করতেছি দ্যাট মিনস আমি তখন মুখ্য কর্তা। আমি তখন কি? মুখ্য কর্তা প্রেম করার ক্ষেত্রে। এখন আমার যদি একটু ফুল কেনা লাগে বা কোনো কিছু কেনা লাগে, তখন আমি বলি দোস্ত আমি আমার গার্লফ্রেন্ড এটা দিব, আমার জন্য এটা করে দে এই কাজটা। আমি যখন আমার ফ্রেন্ডকে বলতেছি কাজটা তুই করে দে আমার জন্য, ফুলটা এনে দে, তখন আমি হয়ে যাচ্ছি প্রযোজক, ওকে দিয়ে কাজ করাচ্ছি, আমার ফ্রেন্ডকে দিয়ে কাজ করাচ্ছি, এজন্য আমি তখন হয়ে যাচ্ছি প্রযোজক কর্তা। আমি তখন কি হয়ে যাচ্ছি? প্রযোজক কর্তা। এবং আমার ফ্রেন্ড যে কাজ করতেছে ও হচ্ছে প্রযোজ্য কর্তা, ও তখন কি? প্রযোজ্য কর্তা। এবং তাহলে দেখো এই তিনটা মানে রিলেশনশিপ করার কাজটা আমি করতেছি, ভালো কথা, আমি মুখ্য কর্তা, নিজের কাজ নিজে করতেছি। কিন্তু যখন এই ফুল কেনা গিফট কেনার কাজ, তখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছি তুই করে নিয়ে আয়, তখন আমি ওকে ডিরেকশন দিচ্ছি, আমি তখন ডিরেক্টর, তখন আমি প্রযোজক। এবং ও কাজ করতেছে, ও হচ্ছে কি বলতে অ্যাক্টর, ও তখন প্রযোজ্য কর্তা। বোঝা গিয়েছে? দেখো আমি আরেকটু এক্সাম্পল এখানে দিই, খেয়াল করো। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এই এই যে পড়াচ্ছেন, ঠিক আছে, এই পড়ার কাজটা কিন্তু ছাত্র করতেছে, এবং ছাত্রকে ডিরেকশন দিচ্ছে শিক্ষক। ছাত্রকে ডিরেকশন কে দিচ্ছে? শিক্ষক। তাহলে এই শিক্ষক হচ্ছে ডিরেক্টর মানে প্রযোজক, এবং ছাত্র হচ্ছে পড়তেছে, কাজ করতেছে, দ্যাট মিনস ও প্রযোজ্য। বুঝাইতে পারছি? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এটা বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝছো? আমাকে একটু জানাও। বুঝতে পারছো নাকি বোঝনি? তুমি যখন অন্যকে একটা কাজ করার ডিরেকশন দিবে তখন তুমি প্রযোজক, এবং যাকে ডিরেকশন দিচ্ছে ও হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, যাকে ডিরেকশন দিচ্ছে ও হচ্ছে প্রযোজ্য। ওকে ফাইন। এরপর হচ্ছে ব্যতিহারটা খুব মজার জিনিস। যখন সেম দুইজন একই কাজ করে, যখন সেম দুইজন সাবজেক্ট বা কর্তা একই কাজ করে তখন আমরা বলি ব্যতিহার কর্তা। যখন দুইজন একই কাজ করে তখন সেটাকে বলি ব্যতিহার কর্তা। জাস্ট সহজ ভাষায় মনে রাখো, বইয়ের ভাষায় যেও না। ভাইয়া যেটা বলছে সেটা মনে রাখো, দুইজন যখন সেম কাজ করে তখন সেটাকে আমরা বলি ব্যতিহার কর্তা। কিভাবে? খেয়াল করো, এই যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই যে জল খাওয়ার কাজটা এই বাঘ আর মহিষ দুইজনে কি একসাথে করতেছে, ব্যতিহার কর্তা একসাথে দুইজন করতেছে। এরপরে দেখো রাজায় লড়াই,
এই যে লড়াই যে করার কাজটা, মারামারি করার কাজটা রাজায় রাজায় দুইজনই করতেছে, দুইজনই করতেছে। তাহলে দুইজন যদি সেম কাজ করে বা দুইটা সাবজেক্ট বা দুইটা কর্তা যদি সেম কাজ করে তখন সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে আমরা কি এই যে 4 প্রকার কর্তা বুঝতে পেরেছি? কারণ কোনো ডাউট আছে 4 প্রকার কর্তা বুঝতে? যদি ডাউট থাকে তাহলে আমাকে বলতে হবে, আমি এটা আবারও ক্লিয়ার করে বুঝাবো, নো প্রবলেম, বাট কনফিউশন নিয়ে যাওয়া যাবে না। বুঝতে পেরেছো? তোমার ইন্টারনেট তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তুমি অ্যাবস্ট্রাক্ট তুমি ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না, দেখতেও পারবা না, শুধু ফিল করতে পারবা আর ওই ফিলিংস এর ঠেলায় ওকে মারতে মন চাইবে বাট পারবা না। ওকে, দেখো এখন হচ্ছে আমরা একটু কর্মকারক সম্পর্কে জানবো। কর্মকারকের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা, হ্যাঁ ছেলে দুইটা মানে মনে করো রফিক শফিক এক মেয়ের সাথে প্রেম করে, রফিক শফিক এক মেয়ের সাথে প্রেম করে বা রফিক শফিক প্রেম করে, দ্যাট মিনস ওরা ব্যতিহার, ওরা দুইজনই সেম কাজ করতেছে। ওকে, দেখো খেয়াল করো, এখন কর্মকারকের ক্ষেত্রে জাস্ট একটা শব্দ ইংরেজির মনে রাখবা, সেটা হচ্ছে অবজেক্ট মনে রাখবা। কি মনে রাখবা? অবজেক্ট। অবজেক্ট, আমি তোমাদেরকে বলেছিলাম বাক্যে অবজেক্ট খুঁজতে গেলে, বাক্যে অবজেক্ট যদি খুঁজে বের করতে হয় তাহলে অবজেক্ট খুঁজে বের করতে হলে তোমাকে তোমাকে ভার্বকে বাক্যে অবজেক্ট খুঁজে বের করতে হলে তোমাকে ভার্বকে দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে। একটা হচ্ছে কি বা কাকে, কি বা কাকে দিয়ে। তাহলে দেখো কি বা কাকে দিয়ে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে ওটাই তোমার অবজেক্ট, ওটাই তোমার অবজেক্ট বা কর্ম, ওটাই তোমার অবজেক্ট বা কর্ম। বোঝা গিয়েছে? ওটাই তোমার অবজেক্ট বা। বাঘে মহিষে এক জাতীয় না তো, এক জাতীয় কেন? কি পশুর ক্ষেত্রে এক জাতীয়, কোন ক্ষেত্রে? যে ওরা উভয়ই পশু, এই ক্ষেত্রে এক জাতীয় হতে পারে, দে বোথ আর এনিমাল, এই ক্ষেত্রে এক জাতীয় হতে পারে। বাট এখানে এক জাতীয় কথা বলে নাই, বলছে তোমার যে সাবজেক্ট, দুইজন সাবজেক্ট যদি একই কাজ করে, ওইখানে ওদেরকে জাত নিয়ে কথা বলা হয়নি, ওখানে ওরা দুইজন সাবজেক্ট এবং দুইজন সেম কাজ করতেছে, এটা ম্যাটার। ওকে, দেখো খেয়াল করো, বলছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। খেয়াল করো এইখানে বোঝো দুইটা জিনিস, আমি একটু বলি। নাসিমা ফুল তুলছে, এখন আমার এই ফুল তোলার কাজটা এটা হচ্ছে আমার ভার্ব, যেটাকে আমরা বলি ক্রিয়া, তাই না? যেটাকে আমরা বলতেছি কি ক্রিয়া, ক্রিয়া। এখন এই যে নাসিমা এই ফুল তোলার কাজ করতেছে, তাহলে এই নাসিমা হচ্ছে আমার কর্তা, কর্তা, ঠিক আছে, কর্তা বা কর্তৃকারক, তাই না? কর্তৃকারক, এই কর্তৃকারকটা না। এইবার এই যে তুলছে, এই তুলছে ক্রিয়াকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে, ফুল তো কাকে দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসে না, বাট যদি বলা হয় নাফিসা কি তুলছে, কি দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে আমার অ্যান্সার পাই ফুল তুলছে। তাহলে এই ফুলের নিচে যদি দাগ দেওয়া থাকে পরীক্ষার সময়, তোমার পরীক্ষার সময় যদি ফুলের নিচে দাগ দেওয়া থাকে তখন এই ফুলটা হয়ে যাবে কর্মকারক, ফুলটা তখন কি হয়ে যাবে? ফুলটা হয়ে যাবে কর্মকারক, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে দেখো আমাকে একখানা বই দাও, আমাকে একখানা বই দাও, এই যে দেওয়ার কাজটা এটা হচ্ছে ভার্ব, এটা কি? এটা ভার্ব। এখন এই ভার্বকে প্রশ্ন করো কি দাও নাকি কাকে দাও। দেখো এখানে যদি প্রশ্ন আসে আমাকে একখানা বই দাও, আমাকে একখানা বই দাও, দেখো কাকে দাও? আমাকে, অ্যান্সার পাচ্ছি। যদি আমাকে নিচে দাগ থাকে, আমাকে নিচে দাগ থাকে তখনও এটা কর্মবাচ্য, তখন এটা কর্মবাচ্য। এবং আমাকে একখানা কি দাও, কি দাও, কি দাও, বই দাও, বই নিচে দাগ থাকলেও এটা কি কর্মবাচ্য। তাহলে এখানে দুইটা কর্ম আছে, তাহলে এটা কি বলতো? দ্বিকর্মক্রিয়া না? এটা কি আমরা পড়েছিলাম মনে আছে? দ্বিকর্মক্রিয়া মনে আছে? মনে আছে দ্বিকর্মক্রিয়া কি মনে আছে তোমাদের? মনে আছে দ্বিকর্মক্রিয়া? দেখো তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমাকে নিচে দাগ থাকে তখনও কাকে দিয়ে প্রশ্ন করলে আমাকে অ্যান্সার পাচ্ছি, তখন এটা কর্মকারক। আবার যদি বলে কি দাও
তখন বই পাচ্ছি, তখন এটা কর্মকারক, তাই না? এরপরে খেয়াল করো, এরপর কি বলছে দেখো, লেটিকে বিছানায় শোয়া, লোকটিকে হবে, এটা লেটিকে না লোকটিকে হবে। এখানে দেখো লোকটিকে, তাহলে শোয়ানো হচ্ছে কাজ, ভার্ব। তাহলে কাকে? লোকটিকে, লোকটিকে, তাহলে এটা হচ্ছে তোমার কর্ম। এটা কি? এটা হলো কর্ম, ঠিক আছে, এটা হলো কর্ম। এখন তোমরা কি কর্মকারক বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, তোমরা কি কর্মকারক বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও, তোমরা কি কর্মকারক বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? আমাকে একটু জানাও। আমাকে না বললে তো আমি বুঝবো না। ওকে ফাইন। শ্রুতি বলেছে বুঝছি, রাইসা বলেছে বুঝছি, সনম, হাবিবা, নূপুর। ওকে ফাইন। দেখো এখন আমরা করণ কারক, ঠিক আছে, করণ কারক। করণ শব্দের অর্থটা, এটা পরীক্ষায় হওয়ার হামেশাই আসে। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক বা উপায়। এটা কিন্তু হওয়ার হামেশাই পরীক্ষায় আসে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক বা উপায়। দেখো ক্রিয়া সম্পাদনের যন্ত্র, মানে কাজ করার যে যন্ত্র। দেখো আমি সহজ ভাষায় লিখি, বুঝতে সুবিধা হবে তোমাদের। কাজ করার, কাজ করার, কাজ করার যন্ত্র, যন্ত্র, প্রথমটা হচ্ছে যন্ত্র, দ্বিতীয়টা হচ্ছে সহায়ক, সহায়ক, তৃতীয়টা হচ্ছে উপায়। এই যে কাজ করার যন্ত্র, সহায়ক, উপায়, এইগুলাকে আমরা বলে থাকি, এইগুলাকে আমরা বলে থাকি করণ কারক। এগুলাকে আমরা কি বলি? করণ কারক বলে থাকি। চলো আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের জন্য বেটার হবে। দেখো খেয়াল করো, যদি ক্রিয়ার সঙ্গে, যদি ক্রিয়ার সঙ্গে তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে কাজ করতেছো, কিসের দ্বারা কাজ করতেছো, কি উপায়ে কাজ করতেছো, এই তিনটা দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার খুঁজে পাও, অ্যান্সার খুঁজে পাও, তখন সেই অ্যান্সারটা হবে হচ্ছে করণ কারক। তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে আমাদের করণ কারক। বোঝা গিয়েছে? দেখো কি দিয়ে, কিসের দ্বারা, কি উপায়, এই তিনটা দিয়ে প্রশ্ন করে যদি তুমি অ্যান্সার পাও, তখন সেটা হচ্ছে করণ কারক। ঠিক আছে, দেখো আমি আমি একটু বলি। দেখো বললাম সাদিয়া কলম দিয়ে লেখে, লেখাটা হচ্ছে ভার্ব, লেখাটা হচ্ছে কি? লেখাটা হলো ভার্ব। এখন আমি প্রশ্ন করলাম কি দিয়ে, কি দিয়ে লেখে। দেখো আমি প্রশ্ন করলাম কি দিয়ে লেখে, তখন আসতেছে কলম দিয়ে, তাহলে কলমটা কি? করণ কারক। ওকে ফাইন। আরেকটা দেখি, জগতে কৃত্রিমান হও সাধনায়, তাহলে কৃত্রিমান হওয়া, এই হওয়া কাজটা কি উপায়ে, কি উপায়ে, কি উপায়ে কৃত্রিমান হওয়া যায়? সাধনা করে। কি উপায়ে কৃত্রিমান হওয়া যায়? সাধনা করে। তাহলে তুমি কি উপায় দিয়ে যদি প্রশ্ন করো, তখন তুমি অ্যান্সার পাচ্ছ সাধনায়। তাহলে এই যে কি উপায়ে, কি দিয়ে, কিসের দ্বারা। দেখো আমি যদি বললাম লাঙল দ্বারা, লাঙল, লাঙল দ্বারা, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, জমি চাষ করা হয়, লাঙল দ্বারা জমি চাষ করা হয়। খেয়াল করো, লাঙল দ্বারা জমি চাষ করা হয়, আমি দাগ দিয়ে দিলাম লাঙলের নিচে। এখন প্রশ্ন হচ্ছে চাষ করাটা হলো আমার ভার্ব, চাষ করাটা হচ্ছে আমার ভার্ব, তাই না? এখন চাষ করাটা হলো ভার্ব, এই ভার্বকে তুমি প্রশ্ন করো জমি যে চাষ করতেছো, কি দিয়ে জমি চাষ করতেছো, তুমি প্রশ্ন করলা কি দিয়ে জমি চাষ করতেছো, তখন অ্যান্সার আসতেছে লাঙল দিয়ে। কি দিয়ে? লাঙল দিয়ে। তখন এটা কি হবে? তখন এটা হবে হচ্ছে করণ কারক। তখন এটা কি হবে? করণ কারক। আচ্ছা কোনটা বলেছো? কর্ম আর করণ একই হয়ে গেল যে? কই একই হয়ে গেল? একই, একই কোথায় হলো? এটা তো দুইটা একই না, দুইটা কখনোই একই না। দেখো এখন বলছে সাদিয়ার নিচে দাগ, সাদিয়া কলম দিয়ে লেখে। এখন এই যে লেখেকে প্রশ্ন করো, এই লেখার কাজটা কে করতেছে, কে করতেছে, কে করতেছে, কাজ কে করতেছে, কাজ যে করে সে কে? সে হয় কর্তা, তাহলে সাদিয়া করতেছে, সাদিয়া ডিরেক্ট কাজ করতেছে, তাহলে সাদিয়া হচ্ছে কর্তৃকারক, সাদিয়া হচ্ছে কর্তৃকারক, সাদিয়া কি কারক? কর্তৃকারক।
খুবই ইজি, বুঝতে পেরেছো? ভাইয়া কর্তা, কর্ম আর করণ, করণ কোথায়? আচ্ছা খেয়াল করো, মনোযোগ দাও। ওকে, দেখো, যখন কোন একটা কাজ, কাজ যদি কর্তা নিজে করে, কোন কাজ যদি সাবজেক্ট নিজেই করে, তখন সেটা হচ্ছে, ওই সাবজেক্টটা হচ্ছে কি হয়ে যায়, কর্তৃকারক। তখন এটা কি হয়ে যায়, কর্তৃকারক। এখানে তোমার কাউকে প্রশ্ন করার দরকার নেই। যদি সাবজেক্ট নিজে কাজ করে, যেমন এখানে সাদিয়া লেখার কাজটা নিজেই করতেছে, সো সাদিয়ার নিচে যদি দাগ থাকে তাহলে কর্তৃকারক। এরপরে দ্বিতীয়টা হচ্ছে কর্মকারক। কর্মর ক্ষেত্রে তুমি প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে। কিভাবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তখন সেটা হবে হচ্ছে কর্মকারক। আর করণ কারক হচ্ছে কি দিয়ে, কি উপায়ে, কিসের সহায়তায়। কি দিয়ে, কি উপায়ে, কিসের সহায়তায়, এটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তখন সেটা হবে হচ্ছে করণ কারক। সেটা হবে হচ্ছে করণ কারক। বোঝা গেছে? হ্যাঁ, জাতিতে দেখো করণ কারক। এখন খেয়াল করো, এরপরে হচ্ছে এইখানে একটা তোমাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলাবে, তোমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলাবে এক্সামে। সেই ট্র্যাপটা কি? দেখো, স্পেশাল ট্র্যাপ, খেলা নিয়ে ঝামেলা। খেলা নিয়ে কি ঝামেলা হয় চলো আমরা একটু দেখি। যে খেলা নিয়ে দুইটা কারকের মধ্যে একটু ঝামেলা হয়, কর্ম এবং করণের মধ্যে। খেয়াল করো, বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, কমেন্ট বক্সে অন্যদিকে মনোযোগ দিও না, একবারে বুঝে যাবা। দেখো খেয়াল করো, মেয়েরা ছক্কা খেলে। এই যে ছক্কা খেলে, খেয়াল করো, এই যে ছক্কা খেলে, এই ছক্কা খেলা মানে কি? দেখো আমরা লুডো খেলি না, লুডো, লুডো, এই লুডোটা হচ্ছে খেলার নাম। লুডোটা কি? খেলার নাম। বোঝো, লুডোটা হচ্ছে খেলার নাম। এবং এই লুডোতে খেলার জন্য আমাদের প্রয়োজন হয় ছক্কা, ছক্কা বা গুটি যেটাকে আমরা বলি, ঠিক আছে? ছক্কা বা গুটি প্রয়োজন হয়। এই ছক্কা বা গুটি হচ্ছে খেলার উপকরণ, খেলার, খেলার উপকরণ, উপকরণ। এখন বোঝার চেষ্টা করো, খেয়াল করো, যদি এই ডিরেক্ট প্রশ্নে লুডোর নিচে দাগ থাকে, যদি লুডোর নিচে দাগ থাকে, যে লুডো খেলে, যদি খেলার নামের নিচে দাগ থাকে, যদি খেলার নামের নিচে দাগ থাকে, তখন সেটা হয় হচ্ছে কর্মকারক। তখন কি হয়? তখন হচ্ছে কর্মকারক। আর যদি খেলার উপকরণের নিচে দাগ থাকে, খেলার উপকরণের নিচে দাগ থাকে, তখন সেটা হয় হচ্ছে করণ কারক। তখন সেটা হয় হচ্ছে করণ কারক, কারণ এখানে দেখো উপকরণ আছে। আলহামদুলিল্লাহ। দেখো তাহলে লুডো এখানে হচ্ছে খেলার নাম, লুডো খেলার নাম। যদি খেলার নামের নিচে দাগ থাকে তখন সেটা কর্মকারক, যদি খেলার উপকরণের নিচে দাগ থাকে তখন সেটা করণ কারক। এইবার এক্সাম্পল দেখো, এইবার এক্সাম্পলের দিকে খেয়াল করো, এইবার এক্সাম্পলের দিকে খেয়াল করো, খেয়াল করো কি বলছে, মেয়েরা, মেয়েরা ছক্কা খেলে। এই ছক্কাটা কি খেলা নাকি খেলার উপকরণ? আমাকে বলো, আমাকে একটু জানো। আলহামদুলিল্লাহ। দেখো আমাকে একটু জানো, মেয়েরা ছক্কা খেলে, এই ছক্কাটা খেলা নাকি খেলার উপকরণ? আমাকে একটু বলো তো, ছক্কাটা কি খেলা নাকি খেলার উপকরণ? বলো, বলো। দেখো মেয়েরা ছক্কা খেলে, ছক্কাটা কি খেলা নাকি খেলার উপকরণ? উপকরণ। তাহলে যদি উপকরণ হয় তখন সেটা কি হবে? করণ কারক। এরপরে দেখো মেয়েরা লুডো খেলে, লুডো কি? লুডো নিশ্চয় একটা খেলার নাম, তাহলে খেলার নামের নিচে দাগ হইলে সেটা কর্মকারক। দেখো ছেলেরা ক্রিকেট খেলে, এই যে ক্রিকেট, ক্রিকেট কি একটা খেলার নাম? খেলার নাম, এজন্য এটা কর্মকারক। এখন বলছে ছেলেরা বল খেলে, এন্ড ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগে, ব্যাট লাগে, বল লাগে, ঠিক আছে? বল লাগে, ব্যাট লাগে, বল লাগে, তাহলে এই ব্যাট বল হচ্ছে উপকরণ, তাহলে বল একটা উপকরণ, এ কারণে এটা কি করণ কারক। তোমরা কি এই যে খেলা এবং খেলার উপকরণ, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? এই দুইটা জিনিসের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা একদম পুরো একটা চাপ, এই ট্র্যাপে তোমরা পড়ে যাও। বুঝতে পেরেছো?
এটা কি বুঝতে পেরেছো? ওকে ফাইন, চলো এরপরে দেখি আমরা। এরপরে খেয়াল করো, সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে যদি তুমি কাউকে নিঃশর্তভাবে, নিঃস্বার্থভাবে, যদি তুমি, আচ্ছা এর আগেরটা কি বুঝতে পারছো তোমরা? আমাকে একটু আগে জানো। দেখা যাচ্ছে একটা শুরু করলাম, তার মধ্যে আবার বললা যে কিছু দূর যে বললা যে বুঝতে পারো নাই। ওকে ফাইন, ঠিক আছে। দেখো, সম্প্রদান কারক হচ্ছে এমন একটা কারক যেখানে বেসিক্যালি বোঝায় যে তুমি নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়া, কোনো শর্ত ছাড়াই কিছু ত্যাগ করতেছো, কিছু দান করতেছো। এটা হচ্ছে সম্প্রদান কারক। একদম সোজা ভাষায়, বোর্ড দেখার দরকার নেই, ভাইয়ার কথা শোনো, ভাইয়া কি বলতেছে। দেখো, যে কারো দ্বারা নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা, সাহায্য করা, আল্লাহ তাআলাকে কিছু, আল্লাহ তাআলার মানে পূজা অর্চনা করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এগুলো কি নিঃস্বার্থভাবে মানুষ যেটা করে সেটাকে বলা হয় সম্প্রদান কারক। দ্যাট উইল বি এনাফ, জাস্ট এতটুকু, ঠিক আছে? এতটুকু, এতটুকু জানলেই হবে। খেয়াল করো, এরপর দেখো, এই যে সম্প্রদান কারক, এই যে চেনার তিনটি উপায় আছে, আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, সম্প্রদান চেনার তিনটি টেকনিক। দেখো, টেকনিক 1 নম্বর হচ্ছে মালিকানা। মালিকানা, যদি তুমি মালিকানাটা চিরতরে দিয়ে দাও, চিরতরে দিয়ে দিলা, যদি মানে সারা জীবনের জন্য একেবারে যদি দিয়ে দাও, তখন সেটা কিন্তু সম্প্রদান। কিন্তু যদি অস্থায়ী ভাবে দাও বা কিছু দিনের জন্য যদি কাউকে কিছু দাও, ঠিক আছে, কিছু দিনের যদি যদি জন্য যদি তুমি কাউকে দাও, তখন সেটা হচ্ছে কর্মকারক। দেখো, মনে করো তুমি তোমার বন্ধুকে একটা জামা গিফট করলে, তুমি তোমার বন্ধুকে একটা জামা গিফট করলে, তাহলে গিফট যেহেতু করেছো, দ্যাট মিনস তুমি তাকে সারা জীবনের জন্য ওটা দিয়েছো, তখন ওটা সম্প্রদান কারক। অন দা আদার হ্যান্ড, যদি এমন হয় যে তুমি তোমার ফ্রেন্ডকে একটা জামা কিছু দিনের জন্য পরতে দিয়েছো, ঠিক আছে, যে বন্ধু তুই নে কিছুদিন জামাটা পরে আবার আমাকে দিয়ে দিস, তাহলে কি একটা অস্থায়ী সময়ের জন্য তুমি তার কাছে দিয়েছো না, তখন কিন্তু ওটা সম্প্রদান হবে না, তখন ওটা হয়ে যাবে কর্মকারক। তখন ওটা কি হয়ে যাবে? কর্মকারক। আমি কি বুঝাতে পেরেছি? যখন তুমি একটা জিনিস সারা জীবনের জন্য একেবারেই দিয়ে দিবা, তখন সেটা হবে সম্প্রদান কারক। আর যখন কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য দিবা, তখন সেটা হবে হচ্ছে কর্মকারক। খেয়াল করো, দেখো কি বলছে, গরিবকে কাপড় দাও। তুমি একটা গরিব মানুষকে যখন একটা কাপড় দান করবে, তখন কি সারা জীবনের জন্য দিয়ে দিবে, দ্যাট মিনস তখন হয়ে যাবে সম্প্রদান কারক। যখন তুমি ধোপাকে কাপড় দিবে, ধোপাকে কাপড় দিবে কি ওকে একেবারে দিয়ে দেওয়ার জন্য, নাকি ধোপা কাপড়টা নিয়ে যাবে, দেন পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে লন্ড্রি করে তোমার কাছে দিয়ে যাবে, দ্যাট মিনস কি কিছুদিনের জন্য ধোপাকে দিচ্ছ যাতে পরিষ্কার করে তোমাকে দিয়ে যায়, দ্যাটস মিনস কি অস্থায়ী সময়ের জন্য বা অল্প সময়ের জন্য দিচ্ছ, তখন হয়ে যাবে কর্মকারক। ক্লিয়ার? এরপরে টেকনিক 2, 2 নাম্বারটা দেখো কি বলছে, ইহলৌকিক স্বার্থ আর পরলৌকিক স্বার্থ। আমি তোমাকে বোঝাই, মনে করো দুনিয়ার কোন একটা স্বার্থের জন্য, দুনিয়ায় কোন একটা ভালো কিছু লাভের জন্য তুমি একটা কাজ করলে, তখন সেটা কিন্তু কর্মকারক হয়ে যাবে। কিন্তু যদি তুমি পরকালের জন্য, উপরওয়ালার সন্তুষ্টির জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য কোনো একটা ভালো কাজ করো, অর্থাৎ বা ধর্মীয় কোনো কাজ করো, তখন সেটা হবে সম্প্রদান। আমি একটু বুঝিয়ে বলি। দেখো, এখানে বলছে মসজিদে চাঁদা দাও। এখন মসজিদে তুমি চাঁদা দিচ্ছ কেন বলো তো? মসজিদে চাঁদা দিচ্ছ যাতে মসজিদটার উন্নতি হয়, মসজিদটা যেন বড় হয়, অনেক মানুষ যেন সেখানে এসে ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে। এর ফলে কি হবে? আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হবেন, পরকালে তুমি ভালো ফল লাভ করবে। তাহলে কি এটা পরলৌকিক কাজ না? তাহলে মসজিদে চাঁদা দেওয়ার কারণে তোমার কি ভালো হচ্ছে পরকালে, তখন এটা সম্প্রদান কারণ। কিন্তু তুমি সন্ত্রাসীকে যখন চাঁদা দিচ্ছ, সন্ত্রাসীকে কেন চাঁদা দিচ্ছ? যাতে সন্ত্রাসী তোমাকে না মারে, তোমার খারাপ না করে। এটা কি ইহলৌকিক না? মানে দুনিয়ায় তুমি ভালোভাবে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য তুমি সন্ত্রাসীকে চাঁদা দিচ্ছ, তখন সন্ত্রাসীকে যখন তুমি চাঁদা দিচ্ছ, তখন সেটা হবে হচ্ছে কর্মকারক। তখন সেটা কি হবে? কর্মকারক। এই ছোট্টখাট্ট জিনিস তোমরা আগে জানতা না, আমি ড্যাম শিওর, 100% শিওর এই ছোটখাটো জিনিস তোমরা আগে জানতা না। এরকম দেওয়ার বিষয় আসলে সম্প্রদান মেরে চলে আসতাম। যদি কিছু কোনো জায়গায় আসছে কেউ কারো দিয়ে দিচ্ছে, তাইলে সম্প্রদান মেরে দিয়ে আসতাম। বাট বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে, লজিক্যালি বুঝতে হবে, ঠিক আছে? দেখো টেকনিক 3, টেকনিক 3 দেখো, উদ্দেশ্য বনাম স্থান। দেখো আমি যে এইটা 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 বুঝাই, খেয়াল করো। দেখো, যদি কোথাও উদ্দেশ্য বুঝায়, তখন সেটা হবে হচ্ছে সম্প্রদান।
আর যদি স্থান বোঝায় তখন অধিকরণ। খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বলি। দেখো এখানে বলছে চলো নামাজে বা পূজায় যাই। তাহলে এই যে নামাজে বা পূজায় কেন যাচ্ছে মানুষ বলো তো? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না? নামাজে বা পূজায় যাওয়ার একটা উদ্দেশ্য আছে না? যে মুসলমান ধর্মের মানুষেরা নামাজ পড়তে যায় কি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আছে ওরা পূজা করতে যায় কেন? ওদের মানে যে সৃষ্টিকর্তা বা যে দেব দেবী আছে তাদেরকে কি উপাসনা করার জন্য। তাহলে কি নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য যাচ্ছে? যখন উদ্দেশ্যের জন্য যায় তখন সেটাকে আমরা বলি সম্প্রদান। অন দা আদার হ্যান্ড যদি হয় চলো মসজিদে আর মন্দিরে যাই, মসজিদে আর মন্দিরে যখন যাচ্ছ, মসজিদে আর মন্দিরে যখন যাচ্ছ, দেখো এই যে খেয়াল করো, মসজিদ আর মন্দির মানে কি একটা প্লেস না? মসজিদ একটা প্লেস, মসজিদ একটা প্লেস, আর তোমার মন্দির একটা প্লেস। যখন একটা জায়গায় তুমি যাবা, যখন একটা জায়গার নাম উল্লেখ করা থাকবে তখন সেটা হয়ে যায় হচ্ছে তোমার অধিকরণ, তখন সেটা হয়ে যায় অধিকরণ। আর এই যে নামাজ বা পূজায়, নামাজ পড়তে যাওয়া, পূজা করতে যাওয়া, এটার পিছনে তোমার একটা উদ্দেশ্য থাকে যে কি আমি ইবাদত করব উপরওয়ালার সন্তুষ্টি লাভের জন্য, তাই না? তো এইটার পিছনে একটা উদ্দেশ্য আছে নামাজ এবং পূজার পিছনে। আর এই যে মসজিদ আর মন্দির হচ্ছে একটা জায়গা বা একটা স্থান। যখন তুমি একটা স্থানে যাবা, স্থানে গেলেই চোখ বন্ধ করে সেটা বেসিক্যালি স্থানাধিকরণ বা অধিকরণ কারক হয়ে থাকে। তোমরা কি এই তিনটা টেকনিক বুঝতে পেরেছো? আমি জানি এই তিনটা তোমাদের বেশিরভাগই জানতা না আগে। সত্যি কথা বলো, স্বীকার করো, জানতা আগে এগুলা? নাকি সম্প্রদান এমন জানতা যে কোনো কিছু দান করে দিলেই সেটা সম্প্রদান হয়ে যায়, কোনো কিছু দিয়ে দিলেই সম্প্রদান হয়ে যায়, এমন জানতা না? বাট এরকম ছোটখাটো যে বিষয়গুলো আছে এটা জানতো তোমরা? এইগুলো থেকে এক্সামে তোমাদের প্রশ্ন আসে, আসার পরে তোমরা খুব ধুমসে অ্যান্সার করে আসো, এসে বলো আরে আমি শিওর হয়েছে এটা। পরে না জানার কারণে দেখা যায় যে এগুলো ভুল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো এটা? ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো কিন্তু খাতায় নোট করে পড়বা, এগুলো খাতায় নোট করে পড়বা। এবং ইন ফিউচার তোমরাও যখন পড়াবা তোমাদের অনুজদের বা তোমাদের জুনিয়রদেরকে, যখন তোমরা পড়াবা, যখন তুমি তাদেরকে পথ দেখাবা, তখনও চেষ্টা করবে এই ছোটখাটো জিনিসগুলো তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে? আচ্ছা, ওকে। আমাকে প্রশ্ন করেছে চলো স্কুলে যাই, চলো পড়তে যাই। দেখো চলো স্কুলে যাই, স্কুলে যাওয়াটা হচ্ছে কোন একটা প্লেস। স্কুলে যাওয়াটা কি একটা প্লেস, একটা প্লেস হলে তখন সেটা কি অধিকরণ, স্থানাধিকরণ। আর যখন পড়তে যাই, পড়তে যাওয়া মানে কি তুমি যদি পড়ো তাইলে পরীক্ষায় ভালো নাম্বার পাবা। পরীক্ষায় গেলে কি, পরীক্ষায় পড়লে পড়লে কি ভালো নাম্বার পাবা না? তো এই যে পড়তে যাওয়াটা হচ্ছে তোমার কিসের উদ্দেশ্য সাধনের জন্য, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে হচ্ছে সম্প্রদান কারণ। ওকে? না ধর্মীয় জায়গায় না, শুধু ধর্মীয় জায়গায় না। ওকে, আচ্ছা। এখন আমরা পড়বো অপাদান কারক। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। দেখো অপাদান কারক, অপাদান কারকের ভিতরে কিছু জিনিস তোমাকে জানতে হবে, কিছু জিনিস তোমাকে জানতে হবে। দেখো অপাদান কারক আমি খুব ছোট্ট করে শর্টকাটে টেকনিক তিনটা আবার বলেন। খেয়াল করো, মনোযোগ দাও। প্রথম কি বলছে দেখো, মালিকানা। মালিকানা বোঝো? ওনারশিপ, ওনারশিপ। তুমি যদি কোনো একটা জিনিস, মনে করো সহজ ভাষায় এক্সাম্পল দিচ্ছি, বোঝার ট্রাই করো। তুমি তোমার ফ্রেন্ডকে একটা জামা গিফট করতেছো। এখন গিফট করা মানে কি ওইটাকে তাকে একেবারের জন্য দিয়ে দেওয়া না। যখন তুমি ওই জিনিসটা, তোমার জিনিসটা কাউকে গিফট করে দিচ্ছ, একেবারের জন্য দিয়ে দিচ্ছ, তখন সেটা সম্প্রদান কারক। ওকে? কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে একটা জামা দিয়ে বলতেছো দোস্ত তুই জামাটা কিছুদিন পর পরে আবার আমাকে ফিরিয়ে দিস, তাহলে কি অল্প কিছুদিনের জন্য অস্থায়ী ভাবে তুমি তাকে দিচ্ছ, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কর্মকারক। যেমন দেখো এখানে বলছে গরিবকে কাপড় দাও। তুমি যখন গরিব মানুষকে একটা কাপড় দিবে, দান করবে, তখন সেটা একেবারেই দিয়ে দিবে, তখন সেটা সম্প্রদান কারক। ধোপাকে যখন কাপড় দিবা, তখন ধোপাকে কি জন্য কাপড় দাও? অল্প কিছুদিন কাপড়টা ধুয়ে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সুন্দর করে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে কর্মে। এরপরে দেখো স্বার্থ, স্বার্থ ইহলৌকিক স্বার্থ এবং পরলৌকিক স্বার্থ, দুইটা জিনিস বোঝার চেষ্টা করি। ইহলৌকিক মানে কি দুনিয়াবি জিনিস, দুনিয়ার জিনিস, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য যদি তুমি কিছু দাও, তখন সেটা সম্প্রদান না, তখন সেটা কর্ম। আর যদি পরকালে বা উপর আলার জন্য, উপর আলার স্বার্থের জন্য, বা উপর আলার স্বার্থ না, উপর আলার ভুল বললাম এটা,
উপর অলার সন্তুষ্টি লাভের জন্য কোনো কিছু দাও, দান করো, তখন সেটা হয়ে যাবে কি বলতো, সম্প্রদান। যেমন দেখো, মসজিদে চাঁদা দাও, মসজিদে তুমি টাকা দিচ্ছ বা দান করতেছো কেন, যাতে মহান আল্লাহ তাআলা খুশি হন, তাই না? তাহলে মসজিদে তুমি চাঁদা দিচ্ছ মহান আল্লাহ তাআলা যেন খুশি হন এ কারণে, তখন এটা হচ্ছে সম্প্রদান। আর সন্ত্রাসীকে চাঁদা দিচ্ছ যাতে তুমি দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকতে পারো, ঠিক আছে, একটু শান্তিতে থাকার জন্য, তখন এটা হয়ে যাবে হচ্ছে কর্মকারক। এটা হচ্ছে ইহলৌকিক, এটা হচ্ছে পরলৌকিক শান্তি, এটা ইহলৌকিক শান্তি। বোঝা গিয়েছে? এরপরে দেখো উদ্দেশ্য বরং স্থান। এখানে খেয়াল করো, চলো নামাজে যাই, নামাজে বা পূজায় যাই, নামাজে বা পূজায় যাই মানে কি, নামাজ বা পূজার মাধ্যমে আমরা কি, এই নামাজ বা পূজার উদ্দেশ্যটা কি, নামাজ বা পূজার উদ্দেশ্য হচ্ছে আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য, সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য এটা করি। তো এই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কাজটা করা হয়, উদ্দেশ্য সেটা হচ্ছে সম্প্রদান। এবং চলো মসজিদে বা মন্দিরে যাই, এই যে মসজিদে বা মন্দিরে যে যাওয়া, এই মসজিদে বা মন্দিরে এটা হচ্ছে একটা জায়গা, এগুলো হচ্ছে একটা জায়গা, উপাসনালয়, উপাসনালয়, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা জায়গা। এই জায়গায় বা স্থানে যাওয়ার কথা যদি বোঝায়, তখন সেটা হচ্ছে অধিকরণ বোঝায়, সেটা অধিকরণ বোঝায়। ওকে, এবার বুঝতে পারছো? কি বলছে, সমিতিতে চাঁদা দাও, সমিতিকে যে তুমি চাঁদা দাও, এটা কি নিঃস্বার্থ ভাবে তুমি দাও? ডেফিনেটলি না। সমিতিতে কি নিঃস্বার্থ ভাবে চাঁদা দাও? না। সমিতিতে চাঁদা দাও, ওইটা থেকে তুমি একটা বেনিফিট পাও, পরে ওই চাঁদাটা আবার তোমার কাছে ব্যাক আসে, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই চাঁদাটা দাও, ওইটা হচ্ছে সম্প্রদান, ওটা হচ্ছে কর্মকারক হয়ে থাকে। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো? এই পর্যন্ত ক্লিয়ার? নূপুর, ফাতেমা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমাকে জানাও। ওকে, ফাইন, পারফেক্ট। চলো আমরা এবার অপাদান কারক দেখবো। অপাদানের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবা। অপাদানের ক্ষেত্রে, আচ্ছা দেখো, জলকে চল, এটা আরো ইজি, এজন্য আর আমি বলিনি, খেয়াল করো। বলছে বেলা যে পড়ে এলো, জলকে চল, জলকে চল মানে বেলা যে পড়ে এলো মানে কি, সন্ধ্যা হয়ে এসেছে, দ্রুত চল। জলকে চল মানে হচ্ছে তাড়াতাড়ি চল, সন্ধ্যা যে হয়ে এলো দ্রুত চল, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার মানে শেষ হওয়ার আগে তোমার উদ্দেশ্য হচ্ছে বাড়ি পৌঁছানো। অন্ধকার শেষ হওয়ার আগে, মানে অন্ধকার আসার আগে, সরি, অন্ধকার আসার আগে, দিনের আলো শেষ হওয়ার আগে তোমার উদ্দেশ্য হচ্ছে বাসায় পৌঁছানো। তাহলে এই যে তোমার উদ্দেশ্য বোঝাচ্ছে না জলকে চল, মানে তোমার দ্রুত চলার উদ্দেশ্যটা কি, বাড়ি পৌঁছানো, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছানো, ঠিক আছে? এই কারণে বুঝিয়েছে, এটা হচ্ছে সম্প্রদান কারক, এই যে উদ্দেশ্য। বুঝতে পেরেছো? বোঝা গিয়েছে? সমিতিতে চাঁদা দেয় না তো। আচ্ছা, যাই হোক, দেখো খেয়াল করো, দেখো অপাদান কারক, অপাদান কারক নিয়ে আমরা একটু বলি। অপাদান কারকের ক্ষেত্রে তোমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, বেশ কয়েকটা জিনিস খেয়াল করো, আমি বলি। প্রথমত দেখো, বিচ্যুত, বিচ্যুত মানে হচ্ছে কোন জায়গা থেকে যদি মনে করো এই দুইটা জিনিস একসাথে আছে, একসাথে আছে দুইটা জিনিস, মনে করো যদি এই দুইটা জিনিস একটা আরেকটা থেকে আলাদা হয়ে যায়, তখন এদের মধ্যে বিচ্যুতি ঘটে। অর্থাৎ দুইটা জিনিস যদি আলাদা হয়ে যায়, গৃহীত মানে কোনো কিছু থেকে কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা, জাত, জাত মানে হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া, জন্ম নেওয়া। যেমন জাত হওয়া বলতে হচ্ছে, আমি যদি ধরো বললাম যে তোমার ধান থেকে চাল হয়, এটা কি জাত হওয়া, উৎপন্ন হওয়া। বোঝা গিয়েছে? এরপর হচ্ছে বিরত, বিরত মানে হচ্ছে দূরে থাকা। আরম্ভ মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া, উৎপন্ন কোনো কিছু উৎপন্ন হওয়া, তৈরি হওয়া। তারপর হচ্ছে দূরীভূত, দূরীভূত মানে সরে যাওয়া, দূর হয়ে যাওয়া। যেমন হচ্ছে কান্নায় সুখ মন্দীভূত হয়, দূরীভূত হয়। তারপর হচ্ছে রক্ষিত, কোনো কিছু রক্ষা করা। এই জিনিসগুলো যদি তুমি খুঁজে পাও, এই জিনিসগুলো যদি তুমি নামপদ এবং ক্রিয়াপদের সম্পর্কের মধ্যে খুঁজে পাও, তখন সেটা হবে হচ্ছে অপাদান কারক। এবার এখানে আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস মনে রাখবা। দেখো, যা দেখে কেউ ভীতু হয় তাকে অপাদান কারক বলে। যেমন বাবাকে আমি বড্ড ভয় পাই, বাবাকে আমি বড্ড ভয় পাই,
তাহলে বাবা হচ্ছে আমার ভয়ের একটা উৎস না? যদি এই বাবা, যেহেতু আমার বাবা আমার একটা ভয়ের উৎস, দ্যাট মিনস আমার বাবা এখানে হচ্ছে কি বলতো, বাবা এখানে কি বলতো, বাবা এখানে হচ্ছে অপাদান কারক। বাবা এখানে কি অপাদান কারক, বুঝছো? আচ্ছা দেখো, খেয়াল করো, তাহলে যা থেকে, দেখো যা থেকে কিছু, এই যে বিচ্যুতি, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত, রক্ষিত, এগুলো মনে রাখবা। দেখো আমি তোমাকে এগুলো আরো ভালোভাবে বুঝাবো, খেয়াল করো, আরো ভালোভাবে ক্লিয়ার করে বলি। দেখো বিচ্যুত, বিচ্যুত জিনিসটাকে আমি বলছি আলাদা হয়ে যাও। দেখো গাছ থেকে পাতা পড়ে, ধরো মনে করো একটা গাছ আমি আঁকাইলাম, খুব জঘন্য হবে আই নো, বাট ট্রাই করি। আচ্ছা মনে করো একটা গাছ আঁকাইলাম, এই গাছে একটা পাতা ছিল, বুঝছো, এখানে একটা পাতা ছিল মনে করো। এই পাতাটা যখন গাছ থেকে এই নিচেতে মাটিতে পড়ে গিয়েছে, তখন কি এই গাছ থেকে পাতাটাকে আলাদা হয়ে গিয়েছে না আলাদা হয়ে গিয়েছে? তাহলে বিচ্যুতি ঘটেছে, তখন এটা কি হবে? অপাদান। তারপর হচ্ছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টিটা মনে করো এই যে আমরা মনে করো এটা একটা মেঘ, ঠিক আছে, এরকম এরকম মেঘ, এই যে মেঘ, এই মেঘের ভিতরে বৃষ্টিটা ছিল, যখন এই বৃষ্টিটা মেঘ থেকে নিচে পড়তেছে তখন কি আলাদা হয়ে যাচ্ছে, তখন এটা কি হচ্ছে? তখন হচ্ছে বিচ্যুতি ঘটতেছে, তখন এটা কি? অপাদান কারক। মনোযোগ দিবা, আমি প্রতিটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিবা, তাইলে বুঝতে পারবা, নাইলে পরে আবার শোনা লাগবে। এখন দেখো খেয়াল করো, এরপর হচ্ছে গৃহীত। দেখো শুক্তি থেকে মুক্ত মেলো, শুক্তি মানে ঝিনুক, ঝিনুক থেকে মুক্তা মেলে, তাহলে ঝিনুকের থেকে আমরা কি পাই? মুক্তা পাই, মুক্তা গ্রহণ করি, ঝিনুক থেকে আমরা মুক্তা গ্রহণ করি, ঠিক আছে। দুধ হতে দই হয়, মানে দুধ থেকে আমরা দই পাই, সরি ঠিক আছে, হ্যাঁ, দুধ থেকে আমরা দই হয় বা দই পাই, তাহলে কি দুধ থেকে আমরা দই গ্রহণ করতেছি, পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো বিরত, বিরত মানে হচ্ছে দূরে থাকা, বিরত দূরে থাকা, পাপে বিরত হওয়া মানে পাপ থেকে দূরে থাকো, পাপ থেকে দূরে থাকো, দূরে থাকা। এরপর হচ্ছে জাত, মানে উৎপন্ন, দেখো জমি থেকে ফসল পাই, তাহলে জমিতে ফসল কি হয়? উৎপন্ন হয়, জমিতে ফসল কি হয়? উৎপন্ন হয়। খেজুর রসে গুড় হয়, এই যে খেজুরের রস থেকে গুড় উৎপন্ন হয় বা গুড় পায়, ওকে। এরপরে দেখো দূরীভূত, দূরীভূত কি? দেশ থেকে পঙ্গপাল চলে গিয়েছে, মানে দূর হয়ে গিয়েছে, দেশ থেকে পঙ্গপাল দূর হয়ে গিয়েছে, সারা আপদটা বিদয় হয়েছে, আপদটা দূর হয়েছে, তাহলে এগুলো কি? দূরীভূত। মাঝে মাঝে বলি না, ধরো তোমার একটা জায়গায় মনে করো তোমরা ফ্রেন্ড আড্ডা দিচ্ছে, এখন ওইখানে তোমার এমন এক ফ্রেন্ড আইছে যারে তুমি দুই চোখে সহ্য করতে পারো না, এবার ওই যখন ওখান থেকে উঠে গেছে তখন তুমি বলতেছো আপদটা বিদায় হয়েছে, মানে কি আপদটা এখান থেকে দূরীভূত হয়েছে, ওকে। এখন দেখো, এরপরে দেখো আরম্ভ, আরম্ভ মানে হচ্ছে কোনো কিছু শুরু। দেখো সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে পরীক্ষা শুরু, আরম্ভ, শুরু বুঝাচ্ছে। রক্ষিত, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, বাঁচাও মানে কি? আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তাহলে তুমি যদি এই জিনিসগুলো খুঁজে পাও, যেমন বিচ্যুত মানে আলাদা, গৃহীত মানে কোনো কিছু থেকে গ্রহণ করা, বিরত মানে হচ্ছে দূরে থাকা, জাত মানে উৎপন্ন হওয়া, দূরীভূত মানে কি? কোনো কিছু চলে যাওয়া, দূর হয়ে যাওয়া। তারপরে হচ্ছে আরম্ভ মানে কোনো কিছু শুরু হওয়া, রক্ষিত মানে কি বলতো? কোনো কিছু থেকে তোমাকে বাঁচানো, রক্ষা করা। এইগুলো যদি খুঁজে পাও তখন সেটা আমরা কি বলবো? সেটা আমরা বলবো অপাদান কারক, সেটা আমরা কি বলবো? অপাদান কারক। তোমরা কি অপাদান কারকের এইটুকু বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও কাইন্ডলি, এইটুকু কি বুঝতে পেরেছো? এইটুকু কি বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? বাসায় যদি আরেকবার ক্লাসটা না দেখে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ধরা খাবা কারকে, পারবা না কিন্তু, ওকে। এটা ক্লিয়ার? ওকে ফাইন। দেখো এইগুলো মনে রাখা কিন্তু খুবই টাফ, ঠিক আছে, এগুলা কয়েকবার পড়বা দেখবা মুখস্থ হয়ে যাবে, হচ্ছে, ওকে, বুঝছো? বিচ্যুত, জাত, গৃহীত। তারপর হচ্ছে এখানে আরো একটা জিনিস আছে, পতিত, এখানে একটা জিনিস আছে পতিত, ঠিক আছে, পতিত কি বলা আছে? আচ্ছা পতিত বিচ্যুতের মধ্যেই যাবে, বা পতিত মনে রাখবা, পতিত মানে পড়া, উপর থেকে নিচে পড়া, যেমন ছাদ, এটা মনে করো একটা ছাদ, এই ছাদ থেকে পানি পড়তেছে নিচে, ছাদ থেকে পানি পড়তেছে, মানে নিচে পড়া, এটাও বিচ্যুতি ঘটে, এটা বিচ্যুতির মধ্যেও ধরা যায়, বা তোমরা পতিত দিয়েও মনে রাখতে পারো এটা, ওকে ফাইন। দেখো এখন এই যে অপাদান কারকে কিছু ঝামেলা বাঁধায়, বুঝছো, এ আবার একটু সহজ, মানে সাদাসিধে মানুষ না, এই একটু ঝামেলা করে, এই একটু ঝামেলা করে। এখন কি ঝামেলা করে সেটা আমরা একটু চলো দেখে ফেলি। দেখো কি ঝামেলা করে। আচ্ছা এখন আমাকে যে 20 জন ক্লাস করতেছো, যে 20 জন এখন ক্লাসে আছো, 20 জনের এখনই আমার এটা দাও, অ্যাটেন্ডেন্সটা দাও তো। ওইটা আমি একটু ভিডিওটা অন করি, রেকর্ড করি, দেখি আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দাও ফার্স্ট।
আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দাও, যে 20 জন এখন ক্লাসে আসো, আসো 19 জন আসো এখন। যে 20 জন ক্লাসে আছো অ্যাটেন্ডেন্সটা দাও এক এক করে। সনম, শ্রুতি, নাইমা, হাবিবা, মুমতাহিনা, রাইসা, নূপুর, রাকিব, ফাতেমা, দাইফা, তামান্না, আফিয়া, ইলমা। আমি একটু দেখি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রেখে, আমার একটু লাগবে কাজে আজকে। সারা, পুতুল, ওকে ফাইন। বিথি, মৌমিতা, হুমায়রা, কোর্সে স্টুডেন্ট আছেই মনে হয় 118, বাকি 100 জন নাই। যাক সেরা, তোমার কম্পিটিটর কমে যাচ্ছে, প্যারা নাই। আমি তোমাদের ব্যাচে রেকর্ডিং দিয়েছি, পরের ব্যাচে আমার যদি এ হয়ে থাকে আমি আর পরের কোনো ব্যাচে হয়তো রেকর্ডিং দিব না। এরা পরে ক্লাস করে, বুঝছো? এরা যে পরে ক্লাস করে সেটা আমি বুঝি কি করে? তুমি আমাদের যে ভিডিওগুলো থাকে না ফেসবুকে, শোনো, আমাদের যে ভিডিওগুলো থাকে না বেসিক্যালি তোমাদের গ্রুপের ভিডিওগুলো একটু চেক দিবা, পরে যে ভিউজ চেক দিবা, ভিউজে যে দেখবা 500-600 ভিউজ হয়, দ্যাট মিনস কি এক একজন 3-4 বার 5-6 বার করে ক্লাস দেখে, বুঝছো? এরা হচ্ছে রেকর্ডিং ক্লাস দেখে। তুমি চেক দিবা আমাদের যে এই প্রাইভেট গ্রুপে যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো চেক দিবা, যে দেখবা পরে 500-600 পর্যন্ত ভিউজ উঠে যায়। তাহলে 100 স্টুডেন্ট হলে 500-600 ভিউজ হয় কিভাবে? যখন তারা 5-6 বার, একজন করে যদি 5-6 বার ভিডিও দেখে তখন এটা হয়। আচ্ছা দেখো, কঠিন ক্লাস কারক সহজ লাগে, কারক সহজ লাগে তো ভালো। আচ্ছা দেখো, তাহলে আমরা এই অপাদান যে আমাদের ঝামেলাগুলো বাধায়, এই ঝামেলাগুলো চলো আমরা একটু ক্লিয়ার করি। অপাদানের ঝামেলাগুলো দেখো কি বলছে। তুলনা, যার সাথে তুলনা করা হয় সে অপাদান, যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে অপাদান, আর যার তুলনা করা হয় সে হচ্ছে কর্তৃ। দেখো আমি তোমাকে বললাম সুমন মুরাদের চেয়ে ভালো, তাহলে সুমনকে কার সাথে তুলনা করা হচ্ছে? মুরাদের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে দেখো, তাহলে সুমন হচ্ছে এখানে কর্তৃকারক, এবং কার সাথে? মুরাদের সাথে। মুরাদ হচ্ছে অপাদান, মুরাদ কে? অপাদান। বোঝা গিয়েছে? তুলনা যখন দেখবা, আবারও বলি, যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে অপাদান, তাহলে সুমনকে মুরাদের সাথে তুলনা করা হচ্ছিল, মুরাদ হচ্ছে অপাদান, এবং যার তুলনা করা হয়, কার তুলনা করা হচ্ছিল? সুমনের। সুমন হচ্ছে কর্তৃকারক। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট খেয়াল করো। আচ্ছা এখন খেয়াল করো, এরপর হচ্ছে নির্দিষ্ট সময় বনাম কাজ। খেয়াল করো, নির্দিষ্ট সময় বনাম কাজ শুরু, মানে নির্দিষ্ট একটা সময়। আমি ধরো বললাম 11 তারিখ থেকে এক্সাম শুরু, আমি বললাম 11 তারিখ থেকে এক্সাম শুরু, তাহলে এই যে 11 তারিখ এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এই দিন থেকে একটা কাজ শুরু হবে, সেটা হচ্ছে, এটা হচ্ছে সময় নির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট সময়, আর এই দিন থেকে একটা কাজ হবে হচ্ছে এক্সাম। তাহলে দেখো, এই যে নির্দিষ্ট সময় থেকে যদি কোনো নির্দিষ্ট সময় যদি কোনো কাজ শুরু হয়, তখন সেটা আমরা কি বলি? অপাদান। খেয়াল করো, শুক্রবার থেকে স্কুল বন্ধ, তাহলে এই যে স্কুল বন্ধ কবে থেকে শুরু হচ্ছে এই কাজটা? শুক্রবার থেকে, তখন এটা হচ্ছে অপাদান, তখন কি এটা? অপাদান।
শুক্রবার স্কুল বন্ধ, শুক্রবার স্কুল বন্ধ, এর মধ্যে কিন্তু থেকে নেই, থেকে কথাটা কিন্তু নাই, এর ভিতরে কিন্তু থেকে কথাটা নাই। দেখো শুক্রবার স্কুল বন্ধ, এটা হচ্ছে নির্দিষ্ট দিন, কোনো কাজের কথা কিন্তু এখানে বলে নাই, তখন এটা হচ্ছে অধিকরণ। মনে রাখবা নির্দিষ্ট সময়, দেখো নির্দিষ্ট সময় কি শুক্রবার, এই দিন থেকে স্কুল বন্ধ, স্কুল বন্ধ শুরু হচ্ছে এই দিন থেকে, তাহলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ দুইটাই হচ্ছে শুরু হচ্ছে, তখন এটা কি হবে? অপাদান কারক। বোঝা গিয়েছে? এরপরে দেখো ধরে সময়ের পার্থক্য, দেখো 7 দিন ধরে আমি জ্বরে ভুগেছি। খেয়াল করো, যখন জিনিসটা কন্টিনিউয়াস থাকবে, যখন জিনিসটা কন্টিনিউয়াস থাকবে, যে আমি একটা জিনিস ভুগতেছি, আমি কষ্ট পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, এই টাইপের চলমান যখন থাকবে তখন সেটা অধিকরণ। আর যখন অলরেডি যেটা হয়ে যাবে, পাস্ট হয়ে গেলে, পাস্ট হয়ে গেলে অপাদান, পাস্ট হয়ে গেলে অপাদান। যেমন দেখো 7 দিন ধরে, দুইটাই 7 দিন ধরে আছে, দুইটাই 7 দিন ধরে আছে, 7 দিন ধরে আমি জ্বরে, পার্থক্যটা এখানে, একটা হচ্ছে ভুগেছি, একটা ভুগছি। দেখো ভুগেছি মানে কি, আমার ভোগা শেষ, অলরেডি ডান, আমার কষ্ট পাওয়া শেষ, তাহলে আগে হয়ে গিয়েছে, যেটা আগে 7 দিন ধরে আমার কষ্ট পাওয়া শেষ, পাস্ট যখন হবে তখন ওটা হচ্ছে অপাদান, তখন সেটা অপাদান। কিন্তু বলছে 7 দিন ধরে আমি জ্বরে ভুগছি, 7 দিন ধরে আমি জ্বরে ভুগছি, মানে এটা হচ্ছে চলমান, কন্টিনিউয়াস, স্টিল 7 দিন আগে থেকে আমার জ্বর শুরু হয়েছে, কষ্ট শুরু হয়েছে, 7 দিন যাবত এখনো চলতেছে, তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে অধিকরণ, তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে অধিকরণ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই তিনটা কি বুঝতে পারছো? ওকে ফাইন। দেখো ওরা, আমি তোমরা যারা রেগুলার ক্লাস করো, আমি প্রতিটা ক্লাসের পরে কিন্তু বলে দিই নেক্সট ক্লাস কবে হবে, কোন টপিক হবে, কোন সময় হবে, নেক্সট ক্লাসে কোন এক্সাম নেওয়া হবে, সব বলে দিই। যারা ক্লাস করে না তারা, তাদের দেখার দায়িত্ব আসলে আমার না। যে কয়েকজন চেষ্টা করতেছে তাদের সাথে আমি আছি, ওকে? যারা চেষ্টা করতেছে না তাদের সাথে আমি নাই। ওকে দেখো, খেয়াল করো, অপাদানের স্পেশাল ও ব্যতিক্রম নিয়ম আরো 3টা আছে। খেয়াল করো, ভয়, ভয়ের ক্ষেত্রে দেখো বাক্যে ভয় পায় না কে, দেখো বাক্যে ভয় পায় না কে, এইখানে কিন্তু কাকে ভয় পায়? কর্মকারক। কিন্তু এখানে বাঘ কিন্তু ভয়ের উৎস না। দেখো বাঘের ভয়ে সে বনে যায় না, পরীক্ষার ভয়ে জ্বর, এখানে এই কি পরীক্ষার ভয়ে দেখো এই যে, এই যে ভয়, এই ভয়টা কোথা থেকে এসেছে? পরীক্ষা থেকে। তাহলে পরীক্ষায় কি এখানে ভয়ের উৎস না? পরীক্ষাটা কি ভয়ের উৎস? কোনটা? পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষা হচ্ছে অপাদান। এরপরে দেখো বাঘের ভয়ে সে বনে যায় না, তাহলে এই যে ভয়, এই ভয়টা তার কোথা থেকে এসেছে? বাঘ থেকে এসেছে, বাঘ থেকে। তাহলে এখানে বাঘ হচ্ছে তার ভয়ের উৎস, এই কারণে বাঘ কি? বাঘ হচ্ছে অপাদান। যখন উৎস বোঝায়, যখন ভয়ের উৎস, বাবাকে আমি বড্ড ভয় পাই, ঠিক আছে, এই যে ভয়, ভয়ের উৎসটা হচ্ছে আমার বাবা, তাহলে এই বাবা হচ্ছে এখানে অপাদান কারক, ভয়ের উৎস মনে রাখবে, যেখান থেকে ভয় সৃষ্টি হয়, ঠিক আছে। এরপরে দেখো দূরত্ব, যেখান থেকে শুরু সেটা অপাদান, যেখানে শেষ সেটা হচ্ছে অধিকরণ। যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে অপাদান হয়, আর যেখানে শেষ হয় সেটা অধিকরণ হয়। কেমন ভাবে? দেখো ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূর, তাহলে জার্নিটা শুরু হয়েছে কোথা থেকে? ঢাকা থেকে, ঢাকা থেকে, তাহলে ঢাকা হচ্ছে অপাদান, যেখান থেকে জার্নি শুরু হয়েছে, শুরু হয়েছে সেটা হচ্ছে অপাদান। এবং চট্টগ্রামে, চট্টগ্রাম অনেক দূর, মানে জার্নি শেষ হবে কোথায়? চট্টগ্রামে, তখন চট্টগ্রাম হচ্ছে অধিকরণ। যে জায়গা থেকে তুমি জার্নিটা স্টার্ট করবা ওইটা হচ্ছে অপাদান, যেখানে যে তোমার জার্নিটা শেষ হবে সেটা হচ্ছে অধিকরণ। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো, এরপরে দেখো রূপান্তর। রূপান্তর কি বলছে? করণ কারক বনাম অপাদান কারক। দেখো এটা আমি বলি, এটা একটু বুঝাই বলি। দেখো সুতায় কাপড় হয়, দেখো আমি তোমাকে বলি বস্তু থেকে একই ধরনের পণ্য হলে অপাদান, আর নানান ধরনের পণ্য হলে করণ। এই জিনিসটা তোমরা প্যাচ লাগাই ফেলবা, 100% প্যাচ লাগাই ফেলবা। খেয়াল করো, দেখো সুতা থেকে কাপড় হয়, এটা অপাদান। বলছে আটা থেকে বা আটা দিয়ে রুটি হয়, এটাও অপাদান। এরপরে বলছে কাপড়, কাপড়ে জামা হয়, এটা হচ্ছে করণ। এখন এখন প্রশ্ন হলো, বলছে এইচএসসি এক্সাম আগে, আগেই টেস্ট,
কপি করে পাস করছে, নেক্সট ডিইউ তে চান্স পাইছে। দেখো খেয়াল করো, বোঝো, বোঝার চেষ্টা করো, আগে বোঝো। দেখো এখানে কি বলছে, করণ বরং অপাদান। বস্তু থেকে একই ধরনের পণ্য হলে অপাদান, একই ধরনের পণ্য হলে অপাদান, আর নানান ধরনের পণ্য বা জিনিস হলে তখন সেটা হচ্ছে করণ। খেয়াল করো, এই যে আটা থেকে, আটা দিয়ে তুমি কি বানাবা, রুটি বানাবা, তোমার জিনিসটা কি সেম থাকতেছে, এক্ষেত্রে কি হচ্ছে অপাদান। দেখো সুতা দিয়ে তুমি কাপড় বানাচ্ছ, সুতা দিয়ে তো কাপড় হচ্ছে, তাহলে এটাও কি একটা অপাদান, জিনিসটা সেম থাকতেছে। কিন্তু কাপড়ে জামা হয়, কাপড় দিয়ে তুমি যখন কাপড় দিয়ে ওইটাকে কেটে কুটে সাইজ করে একটা ড্রেস তৈরি করবে, তখন ওটা অন্য একটা জিনিসে রূপান্তর হয়ে যাবে, অন্য একটা জিনিসে রূপান্তর হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি করণ, তখন সেটাকে আমরা কি বলতেছি, তখন সেটাকে আমরা বলতেছি করণ কারক। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমরা লাস্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অধিকরণ, যেটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কি অনেক কঠিন মনে হয়, তাই না? অধিকরণ কঠিন লাগে কার কার কাছে? অধিকরণ কঠিন লাগে কার কার কাছে? অধিকরণ কঠিন লাগে কার কার কাছে? দেখো খেয়াল করো, অধিকরণটা খেয়াল করো কি বলছে। দেখো ক্রিয়া সম্পাদনের সময় সময় মানে হচ্ছে এটাকে, যেটাকে আমরা বলি কাল, যেটাকে আমরা বলি কাল, সময়। তারপরে হচ্ছে বলছে স্থান, স্থান বা জায়গা। তারপর হচ্ছে আধার বা পাত্র, এই যে পাত্র। ঠিক আছে, এইগুলা দিয়ে হচ্ছে অধিকরণ বোঝায়। আমরা এখানে না, আমরা একটু আরো একটু ডিটেলসে পড়বো, এইগুলো আমার দরকার নেই। খেয়াল করো অধিকরণ কি বলছে প্রথমে, অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। কালাধিকরণ মানে যেখানে হচ্ছে সময় বুঝায়, কালাধিকরণ, কালাধিকরণ মানে যেখানে সময় বোঝায়। কালাধিকরণ মানে কি, যেখানে সময় বোঝায়, কালাধিকরণ সময় বোঝায়। দেখো খেয়াল করো, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে, তাহলে কোন সময় সূর্য ওঠে? এই প্রভাত, প্রভাতটা একটা সময়, প্রভাতটা একটা সময়, তাহলে এটা হচ্ছে কালাধিকরণ। তারপর হচ্ছে আধার অধিকরণ, স্থান। দেখো আধার অধিকরণ স্থান, খেয়াল করো স্থান জায়গা। তাই এখন বোঝো, দেখো ট্রেন স্টেশনে পৌঁছেছে, তাহলে ট্রেন স্টেশন, এই যে স্টেশন, এই যে স্টেশনটা কি একটা স্থান না? আধার, একটা জায়গা। ট্রেন একটা জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় পৌঁছেছে বলতো? তাহলে স্টেশনে পৌঁছেছে, তখন এটা কি আধার অধিকরণ। আচ্ছা আমি তোমাদেরকে বললাম যে ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশন ছাড়লো, এটা কোন কারক বলতো? ট্রেন স্টেশন ছাড়লো, এটা কোন কারক বলতো? ট্রেন স্টেশন ছাড়লো, কে বলতে পারে? বলো দেখি, ট্রেন স্টেশন ছাড়লো কোন কারক, বলো আমাকে। ট্রেন স্টেশন ছাড়লো কোন কারক, বলো। কেউ বলতে পারবে না? অপাদান, ভেরি গুড। শ্রুতি, পারফেক্ট। আর কেউ পারবে না? ট্রেন স্টেশন ছাড়লো, ট্রেনটা স্টেশন থেকে যখন চলে গিয়েছে, তখন স্টেশন থেকে ট্রেনটাকে আলাদা হয়ে গিয়েছে, বিচ্যুত হয়ে গিয়েছে, দ্যাট মিনস ওটা অপাদান কারক। ওকে, এরপরে দেখো ভাবাধিকরণ, ভাব বা অবস্থা, কাজের অবস্থা। ঠিক আছে, সপ্তমী বিভক্তি হয় এক্ষেত্রে সর্বদা। দেখো কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয় মানে কি, কানলে একটু মানে শোক কমে যায়, দুঃখ কষ্ট কম লাগে একটু কান্নাকাটি করলে। তো দেখো কান্নায় শোক মন্দীভূত হয়। এখন এই যে কান্নার ফলে এই যে শোক মন্দীভূত হয়, এটা কি একটা অবস্থা। ঠিক আছে, একটু ভালো লাগা। এরপরে দেখো সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, মানে চিরন্তন সত্য, এই যে অন্ধকারটা কি চলে যায়। অন্ধকার কি মানে সূর্য যখন উদয় হয় তখন অন্ধকারটা কমে যায়, তাহলে এটা কি অবস্থা বোঝাচ্ছে, একটা অবস্থা। তাহলে এটা কি, দেখো এগুলো হচ্ছে ভাবাধিকরণ, এটা কম আসে। এই যে কান্নায় শোক মন্দীভূত হয়, এটা অনেক দেখা যায়, এটা অনেক আসে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, কান্নায় শোক মন্দীভূত হয়, এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা ফাইন। এরপরে দেখো, এরপরে খেয়াল করো কোথায় গেল। আচ্ছা এই জায়গাটা আই থিঙ্ক এটা হচ্ছে কারকের শেষ টপিক, এই জায়গাটা একটু গুরুত্ব দিও, এই জায়গাটা একটু গুরুত্ব দিও। দেখো খেয়াল করো, আচ্ছা দেখো গরম, অনেক গরম। খেয়াল করো ঐকদেশিক, প্রথমটা বলছে ঐকদেশিক,
দেখো ঐকদেশিক এবং অভিব্যাপক, এই দুইটা আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে বুঝাই। খেয়াল করো, দেখো খেয়াল করো, মনোযোগ দাও। ঐকদেশিক এবং এই যে অভিব্যাপক, দুইটা বোঝার চেষ্টা করো, মনোযোগ দিও, নাহলে বুঝবা না কিন্তু। খেয়াল করো, এই যে দুইটা বক্স আঁকাইলাম আমি, দুইটা বক্স আঁকাইলাম, তোমরাও খাতা আঁকাবা এইভাবে। দুইটা বক্স আঁকাইলাম, ওকে। এবার একটা বক্স মনে করো একেবারে আমি এইভাবে ফিল আপ করে দিলাম। একটা বক্সের ভিতরে মনে করো আমি একেবারে পুরোটা ফিল আপ করে দিলাম। আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে বোঝার চেষ্টা করো। আজব, দেখো দেখো আমি আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে বোঝার চেষ্টা করো। এটা রং করতে বেশি বড় বক্স হয়ে গিয়েছে। ওকে, মনে করো এটার মধ্যে কোনো জায়গা খালি নেই আমার, ঠিক আছে? এটার ভিতরে মনে করো কোনো জায়গায় খালি নেই, এবং এই পাশে আরেকটা বক্স আছে যেটার ভিতরে আমার কিছু কিছু জায়গা ফাঁকা আছে। এবার বোঝার চেষ্টা করো দুইটা জিনিস, খেয়াল করো, মনোযোগ দাও। একটা হচ্ছে ঐকদেশিক আর আরেকটা হচ্ছে অভিব্যাপক। যেটার ভিতরে, যে জিনিসটার ভিতরে এরকম মনে করো এরকম ফাঁকা জায়গা থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে। যেমন আমি বললাম যে, খেয়াল করো একটা এক্সাম্পল, আমি বললাম পুকুরে মাছ আছে, আমি বললাম পুকুরে মাছ আছে। দেখো পুকুরে মাছ আছে, বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা পুকুর, একটা পুকুরের কি সব জায়গায় মাছ থাকে, নাকি কিছু কিছু জায়গায় মাছ থাকে? মাছের থাকার মধ্যে ফাঁকা জায়গা থাকে না? মনে করো এইটা পুরাটা পুকুর, এই পুকুরের মধ্যে দেখো এই সব জায়গাটায় কি মাছ আছে, এই জায়গাটায় এদের মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না? যদি মাঝখানে এমন ফাঁকা জায়গা থাকে তখন সেটা হয় হচ্ছে ঐকদেশিক, তখন সেটা হয় ঐকদেশিক। আর যদি তার মধ্যে এক চুল পরিমাণও ফাঁকা জায়গা না থাকে, এমন অবস্থা যদি হয়, তখন সেটা হয়ে যায় অভিব্যাপক। যেমন এখানে বলছে পুকুরে কাদা আছে, আমি বললাম পুকুরে পানি আছে। আচ্ছা, ধরো তোমার মনে করো পুকুরে যদি পানি থাকে, দেখো দেখো খেয়াল করো, পুকুরে পানি আছে, পানির মধ্যে কি আসলে ফাঁকা থাকে? যে কিছু জায়গায় ফাঁকা, কিছু জায়গায় বায়ু আছে, কিছু জায়গায় পানি আছে, এমন হয় নাকি পুরোটাই পানি দিয়ে ভরাট থাকে? পুরোটাই পানি দিয়ে ভরাট থাকে, ওইখানে কোনো এরকম ফাঁকা চুল পরিমাণ ফাঁকা জায়গাও থাকে না। তখন ওইটাকে আমরা বলি অভিব্যাপক, তখন ওটাকে আমরা কি বলি? অভিব্যাপক। যদি আমি বলি পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তাহলে মাছ কি সব জায়গায় থাকে, না কিছু কিছু জায়গায় মাছ থাকে? ফাঁকা থাকে না পুকুরে? মনে করে একটা পুকুর, একটা পুকুর, এখানে একটু মাছ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরা মাছগুলো কি ছড়াই ছিটাই থাকে? তো এদের মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না? যদি ফাঁকা জায়গা থাকে তখন সেটা ঐকদেশিক। আর যদি এরকম পরিপূর্ণ থাকে, এক চুল পরিমাণও ফাঁকা জায়গা যদি না থাকে, তখন সেটা হচ্ছে ঐকদেশিক। সরি, তখন সেটা হচ্ছে অভিব্যাপক। আর যদি ফাঁকা থাকে তখন হচ্ছে ঐকদেশিক। খেয়াল করো, এখানে বনে বাঘ আছে, বাঘ কি বনে সব জায়গায় আছে, নাকি কোনো কোনো জায়গায় আছে? ফাঁকা জায়গা তো আছে, তাই না? সব জায়গায় তো বাঘ থাকে না, তখন এটা কি? ঐকদেশিক। আকাশে চাঁদ উঠেছে, আকাশে সব জায়গায় কি চাঁদ আছে, নাকি একটা চাঁদ আছে এক জায়গায়? একটা চাঁদ আছে এক জায়গায়, তখন এটা কি? এটা ঐকদেশিক। খেয়াল করো, এখানে বলছে যে পুকুরে কাদা আছে, পুকুরের নিচে কাদা কি সব জায়গায় আছে না? কোনো জায়গায় কি ফাঁকা থাকে পুকুরের নিচে কাদা থাকে না? এমন কখনো হয়? সব জায়গায় তো কাদা থাকে। তখন এটা কি? তখন এটা হচ্ছে অভিব্যাপক। তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলের সবটুকু জুড়েই তেল থাকে, তিলের সবটুকু জুড়েই তেল থাকে, ওর ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না, তখন এটাকে আমরা কি বলি? অভিব্যাপক। তারপর হচ্ছে নদীতে পানি আছে, এই যে পানি, নদীতে কি অল্প একটা জায়গায় পানি থাকে না? পুরোটাই পানি থাকে, পুরোটা জায়গায় পানি থাকে, কোনো জায়গায় কিন্তু ফাঁকা থাকে না, তখন এটাকে আমরা বলবো কি? অভিব্যাপক। বোঝা গিয়েছে? এরপরে দেখো আরেকটা জিনিস মনে রাখবা, সামীপ্য বা কাছে অর্থে। কাছে, যেমন নৌকা ঘাটে বাঁধা, নৌকা ঘাটে বাঁধা মানে নৌকাটা কাছেই বাঁধা আছে ঘাটে, বুঝেছি? নৌকাটা ওই যে ঘাটে বাঁধা আছে মানে কি কাছেই বাঁধা আছে। সামীপ্যের ক্ষেত্রেও কিন্তু ঐকদেশিক হয়। তারপর হচ্ছে রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ার মানে হচ্ছে কি রাজার যে দরজা বা মেইন যে ডোর, এই দুয়ার, এই দুয়ারে হাতিটা বাঁধা আছে মানে কাছেই হাতিটা বাঁধা। তাহলে কাছে বা নিকটে বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঐকদেশিকটা ব্যবহার করে থাকি, দুয়ার, কাছে, কাছে বোঝাতে। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, বৈষয়িক বিষয়টা মনে রাখবা, কোন একটা সাবজেক্টে, কোন একটা বিষয়ে
সেটা বাংলা ইংরেজি যে কোনো বিষয়ে যদি তোমার দুর্বলতা বা শক্তিমত্তার কথা বলা হয়, কোন একটা বিষয়ে যদি তোমার দুর্বলতা বা শক্তিমত্তার কথা বলা হয়ে থাকে, তখন সেটা বলা হয় বৈষয়িক অধিকরণ। তখন সেটাকে কি বলা হয়? বৈষয়িক অধিকরণ। দেখো, রবি ব্যাকরণে কাঁচা, এই ব্যাকরণ হচ্ছে একটা বিষয়ের নাম, তাহলে এই বিষয়ে সে কি কাঁচা, মানে সে পারদর্শী না, তাহলে এটা কি? এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। ওকে, এরপরে দেখো বলছে শানু অঙ্কে ভালো, তাহলে অঙ্ক একটা বিষয়ের নাম, এই বিষয়ে তার পারদর্শিতা আছে, তাহলে এটাও কি বৈষয়িক। তারপর হচ্ছে রনি বাংলায় ভালো, বাংলা একটা বিষয়ের নাম, সেই বিষয়টাই ভালো, তাহলে এটাও কি বৈষয়িক অধিকরণ। বুঝতে পেরেছো? আধারাধিকরণ কোন করণের অংশ মানে? ওকে, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? যেটা একবারে পরিপূর্ণ, যার মধ্যে এক চুল পরিমাণও জায়গা ফাঁকা থাকে না, সেটা হচ্ছে তোমার অভিব্যাপক। আর যেটার মধ্যে এরকম ফাঁকা ফাঁকা থাকে সেটা হচ্ছে, কারণ বনের ভিতরে বাঘ কি ছড়ায় ছিটিয়ে থাকে। আধারাধিকরণ কিসের মধ্যে? আধারাধিকরণ তো তোমার অধিকরণের ভিতরে। অধিকরণের ভিতরে, অধিকরণই তো পড়াচ্ছি, অধিকরণের ভিতরে। ওকে, আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট স্লাইড। ওকে, দেখো এখন হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। দেখো খেয়াল করো, সম্বোধন পদটা আগে, সম্বন্ধ পদটাকে বোঝো। সম্বন্ধ বোঝার জন্য একটা শব্দ মনে রাখবা, সম্পর্ক। সম্পর্ক কথাটা মনে রাখবা, সম্পর্ক। খেয়াল করো, বলছে এই জায়গাটা দেখো, মতিনের ভাই বাড়ি যাবে। এখন এই বাড়ি যাওয়াটা হচ্ছে কাজ, এই বাড়ি যাওয়া কাজটা কি মতিন করতেছে? না, মতিন তো করতেছে না, মতিনের ভাই করতেছে। তাহলে মতিন হচ্ছে, মতিনের সাথে মতিনের ভাইয়ের কি একটা সম্পর্ক আছে। মতিনের ভাইয়ের নাম কিন্তু এখানে বলা হচ্ছে না, মতিনের যে ভাই একজন আছে সেই সম্পর্কটাকে দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এইখানে যে মতিন, এই মতিন কিন্তু কাজটা করতেছে না, মতিনের ভাই কাজটা করতেছে, কিন্তু মতিনকে দিয়ে ওর ভাইকে বোঝানো হচ্ছে, তখন এই মতিনটা হয়ে যাবে সম্বন্ধ পদ। আরো একটা বলি, দেখো এটা কি বুঝতে পারছো? এটা দিয়ে বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এই যে মতিনের, মতিনের ভাই বাড়ি যাবে, দেখো মতিন কিন্তু বাড়ি যাচ্ছে না, মতিনের ভাই যাচ্ছে, তাহলে মতিনের সাথে মতিনের ভাইয়ের যে সম্পর্ক আছে ওইটাকে বুঝিয়েছে। মতিনের ভাইকে বোঝানোর জন্য মতিনকে ব্যবহার করা হয়েছে, এ কারণে মতিন এখানে সম্বন্ধ পদ। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে সম্বোধন পদ। এটা তো তোমরা পারো, ওই যে ওহে মাঝি, ওহে ওগো সোনা পাখি ময়না, এই যে তোমরা যে সম্বোধন করো না, এই যে সম্বোধন করো, অ্যাড্রেসিং করা, অ্যাড্রেসিং করা, তোমরা ন্যারেশনেও পড়েছো না, অ্যাড্রেস করা। এই যে ওগো, হ্যাঁ গো, সোনা গো, ময়না গো, পাখি গো, এগুলো যে তোমরা বলো না, এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে সম্বোধন পদ। ওহে মাঝি, ওহে বন্ধু, এরকম যেগুলো বলো না, এগুলো হচ্ছে সব সম্বোধন পদ। ওকে, অ্যাড্রেস করা। সো এটা ছিল ওভারঅল কারকের ধারণা। এইটুকু যদি তুমি কমপ্লিট করে যেতে পারো, আমি অনেক কিছু কমিয়ে দিয়েছি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো যদি তোমরা পারো তাহলে এমনি হয়ে যাবে। যাই হোক, খেয়াল করো, এই যে দেখো, এই যে গুরুত্বপূর্ণ সম্বোধন পদ, এগুলো তোমরা এমনি বাসায় দেখে নিও, এগুলো তোমরা এমনি দেখে নিও, এমনি পারবা। ওকে, এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা এমনি পারবা। দেখো, ওকে। সনম লিখছে বেবি, বাবা অ্যাডভান্স। আচ্ছা যাই হোক, দেখো এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, স্ক্রিনশট নিয়ে রাখবা। আচ্ছা, এই যে নূপুরের পুরান প্রেম জায়গায় উঠছে, দেখছো? ওকে, দেখো রাইসে কি, রাইসে বলছে কি টুনচুনি, এই যে দেখো কে কি বলে ডাকে সব বাইরে হয়ে যাচ্ছে, দেখছো? কে কি বলে ডাকে সব বাইরে হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, এবার আমরা একটু প্র্যাকটিস করবো, 10টা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমরা 10টা প্র্যাকটিস করবো, দেখি কি অবস্থা। দিস দ্য ফার্স্ট কোশ্চেন, কি বলছে? আমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেব। তোমরাও সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা। এই যে আমি ডাক দিয়ে দিলাম সমাজ বিজ্ঞানের নিচে, ঠিক আছে? সমাজ বিজ্ঞান অনুষদ।
যে সমাজ বিজ্ঞান অনুষদ, বলো এটা কোন কারকে কোন বিভক্তি বলো। আমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিব, বলে ফেলো। বলো, এই যে আমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিব। আমি তো বলি না, আমি তো বলি না। আচ্ছা, একের বি বলেছো, একের বি বলেছো। গণহারে পিটাইতে হবে সবগুলারে, একদম গণহারে পিটাইতে হবে। আমি স্কেলটা কই, এই যে স্কেল দেখছো, তোমার যদি অফলাইন গুলাতে পাইতাম তো তোমাকে সবগুলোরে পিটাইতাম আমি। গণহারে বি দিতেছে। এদেরকে কোন লেভেলে পিটানো উচিত সবগুলারে? কমেন্ট বক্সে সোনা পাখি ময়না, তাই না? সবগুলারে পিটাইতে হবে, সবগুলারে। তাসমিনটা মাঝখান বাইসে গেছে, ভেরি গুড তাসমিন। এই সমাজ বিজ্ঞান অনুষদ, বলদের দল, এই সমাজ বিজ্ঞান যে অনুষদ, এটা কি একটা বিষয় না, একটা সাবজেক্ট না? এটা একটা সাবজেক্টের মধ্যে পড়ে না? বলদ গুলারে কি পড়াইলাম তাইলে এতক্ষণ আমি? এই সবগুলোরে পিটাইতে হবে, একদম এক এক করে সবগুলোরে পিটাইতে হবে। সবগুলারে গণহারে পিটাইতে হবে। অ্যান্সার ঠিক করো সবাই, সবগুলো অ্যান্সার ঠিক করবে। দেখি ভুল করছে কোনটা, মেসেজ ডিলিট করে খবর আছে। এই এটা কি হবে? সাবজেক্ট আসলে কি হয়? মাত্রই পড়াইলাম, মাত্র পড়াইলাম, সাবজেক্ট আসলে কি হয়? আবার বলে সি, এখন বলতেছে সি। উফ, এই সি কেন হবে আল্লাহ মাবুদ, এই সি কেন হবে? এটা কি দেখে নিয়ে, এই এটা কি, এই যে বৈষয়িক, এটা কি? এটা কিসের মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে বৈষয়িক? কোন একটা সাবজেক্ট, বিষয়, ডিপার্টমেন্ট, এগুলো কিসের মধ্যে পড়ে? অধিকরণের মধ্যে পড়ে। সবগুলারে পিটাইতে হবে, একদম গণহারে পিটাইতে হবে সবগুলারে। সবগুলারে পিটাইতে হবে। এটা কি বিষয়ের নাম? এটা একটা বিষয়ের নাম। আরে অবস্থা, এটা কি সমাজ বিজ্ঞান অনুষদ? এটা কি এই যে, এই যে সমাজ বিজ্ঞান অনুষদ, এটা কি একটা সাবজেক্ট? এই যে অনুষদ এ, এখানে এ আছে এ, তাহলে এ ইয়তে, এ ইয় তে আর এতে, এগুলো থাকলে কি হয়? সপ্তমী। এগুলো কি হয়? সপ্তমী। তাহলে কি অধিকরণে, বৈষয়িক অধিকরণে সপ্তমী এটা। আজকে কি হয়েছে, আজকে আমি সারাদিন এখনো খাই নাই বুঝছো। সকালে মানে রাতে ঘুমাই নাই, মানে এই স্লাইড ফ্লাইট বানায় 11টার দিকে ঘুমাইছি, খাওয়া দাওয়া হয় নাই। এই সন্ধ্যায় যখন তোমাদের ক্লাস নিতে মানে দাঁড়াবো, তার একটু আগে দেখি বাইরে দিয়ে, মানে উপরের তলায় মেবি বিরিয়ানি রান্না চলতেছে বুঝছো, বিরিয়ানি স্মেল আসতেছে। বাট কোন রকমে খুব কষ্ট করে মনকে বুঝায় জানালাটা আটকায় অ্যারোসল মেরে এবং তোমার হচ্ছে রুম স্প্রে মেরে দিয়ে তারপরে ক্লাস নিচ্ছি, যাতে এই গন্ধটা না থাকে। ক্লাস শেষ হলে খাইতে যাইতে হবে। আচ্ছা যাই হোক, ওকে। নাম্বার 2, 2 নাম্বারটা বলো দেখি। ভুল করো সমস্যা নেই, ভুল করো দেখি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা। আমারে কোন কারক বলো? আমারে তুমি করিবে ত্রাণ, আমারে তুমি করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা। বলো এটা দেখি, এটা কি হবে? করণ। এটা কি হবে বলো দেখি।
বলো বলো কি হবে এটা? আমারে তুমি করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা, এটা কি হবে বলো? কেউ অ্যান্সার করতেছে না। ভেরি গুড, এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, এরপরে বলো মৃত জনে দেহ দেহ প্রাণ, এটা যদি ভুল করো তাইলে সবগুলা যে দেয়ালে যে মাথা টাক দিবা 5 বার করে, সবগুলো দেয়ালে যে মাথা টাক দিবা 5 বার করে, দেয়ালে যে মাথা টাক দিবা 5 বার করে। বলো এটা কি হবে? এইটা ভুল করলে দেয়ালে যে মাথা টাক দিবা 1 বার করে। মৃত জনে দেহ প্রাণ, মৃত জনের নিচে দাগ, বলো। এই মৃত জনে যখন তুমি প্রাণ, দেহ প্রাণ মানে কি, তাকে তুমি একটা জীবন দান করতেছো, একেবারে দান করে দিচ্ছ, চিরতরে দান করতেছো। চিরতরে দান করা, মৃত জনে কিছু দেওয়া মানে কি চিরতরে দান করা, চিরতরে, চিরতরে দান করা, চিরতরে দান করা, যেখানে কোনো স্বার্থ থাকে না, স্বার্থ নাই, চিরতরে দান করা। তাহলে কোন কারক হয়? মৃত জনে, এ ইয়তে, এ ইয়, সরি, মৃত জনে, ও ঠিক আছে, হ্যাঁ, মৃত জনে এই ইয়তে, ঠিকই তো আছে, এই ইয় তে, এতে, এটা কি সপ্তমী? তাহলে কোন কারক হবে? এইটা, এই যে সম্প্রদানে সপ্তমী, সম্প্রদানে কত হবে? সপ্তমী, সম্প্রদানে সপ্তমী, 3-এর ঘ, সম্প্রদানে সপ্তমী। তাই, তাই ডি দেয়নি, যাই হোক। আচ্ছা 4 নাম্বারটা বলো, 4 নাম্বারটা কি হবে? আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, আমরা নদীর ঘাট থেকে, এখানে আমরা কি হবে এটা বলো? এটাও যদি ভুল করো, আল্লাহ আল্লাহ মাবুদ, এটা এটা কিভাবে প্রাণ দিবা নুপুর, এটা তুমি হচ্ছে যে যে প্রশ্ন করছে ওকে জিজ্ঞেস করো। এই মৃত্যুজনে দাহ প্রাণ, এটা আসলে বেসিক্যালি একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, যে কোনো একটা মানুষ যখন মানে একেবারে সর্বস্ব হারিয়ে বিপদে পড়ে তখন তুমি তাকে সাহায্য করো, এমন বোঝানো হয়েছে। এটা পারি না, এটা কি হবে? আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এটা যদি ভুল করো আল্লাহ। চার, 4 সি ফার্স্টেই বলছি, তাহলে তোমাকে ফার্স্টেই তোমাকে দিয়ে পিটাবো। এই এদেরকে নিয়ে আর পারা গেল না। এই এখানে কি আছে? এই যে রিক্সা নিয়েছিলাম, এটা হচ্ছে ভার, এটা কি, এটা ভার, এটা কি, এটা হচ্ছে ভার। এই ভারটাকে আসলে কারা করেছে? আমরা। রিক্সা কারা নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম। তাহলে আমরা হলাম এখানে সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা, কর্তা। তাহলে কর্তা হলে এটা কি কারক হবে? কর্তৃকারক হবে বা কর্তা কারক হবে। কটা ভুল, সবগুলোকে গণহারে পিটাইতে হবে একেবারে এক মাথা দিয়ে। এইটা বলো, এইটা যদি না পারো তাইলে আর জীবন বিধা। এটা বলো, 5 নাম্বারটা বলো। এটাও ভুল করো তো দেখি কেমন পারো, এটাও ভুল করো। এটাও ভুল করো তো দেখি, ট্যালেন্ট দেখি তোমাদের। এটা ভুল করো। দাইফা, দাইফা বলছে 5-এর ডি, পারফেক্ট।
তাসমিন ভালো বলতেছে, তাসমিন হচ্ছে 5-এর ঘ বলেছ। ওকে, সনম বলছো, এই যে শুরুতে এবার ঠিক করছো দেখছো। প্র্যাকটিস না করলে মাথার উপর কেন, মাথা সারাদিন বাড়ায় ঢুকাইতে পারবো না। আমি যখন টাটকা টাটকা বুঝাবো প্রতিটা টপিক তখন খুব বুঝবা, বাট পরে যদি এটা তুমি প্র্যাকটিস না করো তাইলে শেষ, ভুলে যাবা। 5-এর ডি, যা ক্রিয়া সম্পাদন করে। 6 নম্বরটা বলো, টাকায় টাকা আনে। এইটা না পারলে তো জীবন যৌবন সবই লস। বলো, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এই যে টাকায়, বলো এটা কি? এটা তো পারার কথা, খুবই ইজি, বলো এটা। বাসায় পড়তে হবে এটা, টাকায় টাকা আনে। বলো, আমার তোমাদেরকে সত্যি পিটাইতে ইচ্ছে হচ্ছে এখন, কিন্তু ক্যামেরার ওই পারে বলে কিছু করতে পারতেছি না, সবগুলোর পিটানি দিতাম এখন আমি। 6-এর বি, অপাদান, অপাদানের সপ্তমী, ভেরি গুড বিথি, ভেরি গুড। পারি না এটা, দেখো আমার, আল্লাহ, এই খেয়াল করো, মনোযোগ দাও। টাকায় 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 টাকা আনে, আরেকটা হচ্ছে টাকায় টাকা হয়। এই দুইটা আলাদা জিনিস, বোঝার চেষ্টা করো। এই টাকায় টাকা আনে মানে হচ্ছে এই যে টাকা আনা, এটার উপায়, এটার উপায় হিসেবে কাজ করে এই টাকা। টাকা থেকে টাকা আসে, টাকা থেকে টাকা আসে, এটা হচ্ছে উপায়। যখন উপায় বুঝায় তখন এটা হচ্ছে করণ হয়, তখন এটা হয় করণ, তখন এটা হয় হচ্ছে করণ, এই যে করণের সপ্তমী, তখন এটা হচ্ছে করণের সপ্তমী, তখন এটা করণের সপ্তমী। আর যখন টাকায় টাকা হয় মানে উৎপন্ন হয়, এটা অর্থ হচ্ছে উৎপন্ন হয়, উৎপন্ন হয়, উৎপন্ন হয়, টাকায় টাকা হয়, উৎপন্ন হয়। এই উৎপন্ন যখন হয় তখন হয় হচ্ছে অপাদান, তখন হয় হচ্ছে অপাদান। বোঝা গেছে? বোঝা গেছে এখন? বোঝা গেছে? তাহলে কোনটা অ্যান্সার হবে? করণ, একজনও করণ বলো নাই। আহা, একজনও বলে নাই করণ। 6-এর ক এখন বলছে, সারা বলছে। কোনটা আয়রনি করে ভেরি গুড বলো, এটাও যদি না বোঝো তোমরা, তাইলে কালকে লিটারেচার পড়ায় কি হইলো? তা আয়রনি করে বলছি ভেরি গুড। মাথা খাটাইতে হবে, কারক শিখতে গেলে মাথা খাটাইতে হবে। দেখো বলছে লক্ষ্মী ছাড়া, আমারও অবস্থা তোমার মতো ছিল, এখন আমি পারতেছি কিভাবে, আমি প্র্যাকটিস করছি, তোমাদের পড়ানোর আগে আমি নিজে প্র্যাকটিস করছি, আমি নিজে শিখছি, তোমাদের সময় যখন পড়ছি আমি, তো এরপরে আস্তে আস্তে এগুলো হয়েছে। দেখো, লক্ষ্মী ছাড়া শিমুল গাছটি বড়, কি বলছে, বড় বেড়ে উঠেছে। এই যে শিমুল গাছটি, কি বলো এটা, বলো দেখি, শিমুল গাছটি বলো। এটা না পারলে আবার পিটানি দিব, বলো। একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও। দেখো আমি তোমাদেরকে মানে বুঝাই পারতেছি না, খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো বেড়ে উঠেছে, এই যে বেড়ে ওঠা, গ্রোয়িং আপ, এটা হচ্ছে আমার ভার, এটা হচ্ছে ভার। এই বেড়ে ওঠার কাজটা কে করতেছে? শিমুল গাছটাই তো এই বেড়ে ওঠার কাজটা করতেছে, তাই না? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, লজিক্যালি ভাবো, লজিক্যালি ভাবো। দেখো এই যে বেড়ে উঠতেছে ভার,
এই বেড়ে ওঠার কাজটা নিজেই কে করতেছে? শিমুল গাছ নিজেই করতেছে, ও নিজেই বেড়ে উঠতেছে। তাহলে ও এখানে কি? ওখানে কর্তা, ওখানে কর্তা, ওখানে কর্তা। তাহলে এটা কি হবে? কর্তাই শূন্য। যেহেতু এর সাথে শিমুল গাছটির সাথে কোনো বিভক্তি নেই, তাহলে এটা কি? কর্তাই শূন্য। বোঝা গিয়েছে? এটা হচ্ছে কর্তাই শূন্য। একটু বোঝার চেষ্টা করো, চেষ্টা করো, না চেষ্টা করো বুঝতে পারবা। তোমরা তো মানে আন্দাজে অ্যান্সার দিচ্ছ। এই যে অর্থ অনর্থ ঘটায়, এই যে অনর্থ, এই যে অনর্থ ঘটায়, এইটা কোন কারকে কোন বিভক্তি বলো তো? দেখো এখানে প্রশ্ন করো অর্থ কি ঘটায়। দেখো কি ঘটায়, অর্থ কি ঘটায়। এখন প্রশ্ন হচ্ছে কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার আসে সেটাকে আমরা বলি কর্ম, সেটাকে আমরা বলি কর্ম। তাহলে এখানে কর্মে শূন্য, এখানে কর্মে শূন্য। লজিক্যালি বুঝতে হবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ওকে, এটা তো বুঝতে হবে, এটা তো মুখস্থ করার কিছু নাই, বুঝতে হবে। কর্মে শূন্য। ওকে ফাইন। এরপরে 9 নাম্বারটা দেখো কি বলছে। দেখো ছাদ থেকে, ছাদ থেকে বৃষ্টি পড়ে। কি বলছে? ছাদ থেকে বৃষ্টি পড়ে। এই যে ছাদে, সরি ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। তাহলে ছাদে বৃষ্টি পড়ে, ছাদ হচ্ছে কোন একটা স্থান, ছাদ একটা স্থান, জায়গা। তার উপরে আকাশ থেকে, এই আকাশ, এই আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, মানে পতিত হচ্ছে, পতিত, বা আরো একটু বললে বিচ্যুত হচ্ছে, বিচ্যুত হচ্ছে। এই যে ছাদ থেকে, দেখো ছাদে বৃষ্টি পড়ে, যদি বৃষ্টির নিচে দাগ থাকতো তখন একরকম হতো, পরের নিচে দাগ থাকতো একরকম। যে ছাদের নিচে, ছাদ হচ্ছে একটা স্থান, একটা জায়গা, তাহলে এটা হচ্ছে অধিকরণের সপ্তমী। তাহলে এটা কি হবে? অধিকরণের সপ্তম, একটা জায়গা, অধিকরণের সপ্তমী। বোঝা গিয়েছে? অধিকরণের সপ্তমী। তোমরা মানে লজিক্যালি ভাবোই না, তোমরা প্রশ্নটাকে লজিক্যালি ভাবতেছো না, এটাই প্রবলেম। ওকে দেখো এরপরে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। ভালোভাবে প্র্যাকটিস করো, আরেকবার ক্লাস করো, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলা ব্যাকরণে কোন কারকের অন্তর্ভুক্তি নিয়ে রবীন্দ্রনাথের আপত্তি ছিল বলো? রবীন্দ্রনাথ ঝামেলা করছিল কোনটা নিয়ে? কোন কারক নিয়ে ঝামেলা করছিল বলো? তোমরা লজিক্যালি ভাবতেছো না, একটা প্রশ্ন লজিক্যালি ভাবতেছো না, তাহলে কিভাবে হবে বলো? এটা বলো, এটা এটা বলো। সম্প্রদান কারক নিয়ে। যাক, শেষ ভালো যা সব ভালো তার, আরেকবার প্র্যাকটিস করে ফেলবা, হয়ে যাবে। ওকে, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। বোঝা গিয়েছে? ওকে।